ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। অর্থাৎ প্রথম অংশে আমরা তোমার জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে, বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে পড়েছি। এই যে এগুলো তো লাস্ট আমরা শেষ করেছিলাম জারণ মান বের করা। ঠিক আছে, বিভিন্ন যৌগীয় জারণ মান আমরা বের করেছি। আজকে আমরা পরের যে টপিক জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, এখান থেকে শুরু করব। তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিক্রিয়া, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাহলে জারণ বিক্রিয়া মানে কি? যেখানে ইলেকট্রন দান করে। যে বিক্রিয়া যে বিক্রিয়ায় কেউ ইলেকট্রন দান করে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন সোডিয়াম এখান থেকে ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আর ক্লোরিন এই ইলেকট্রনটাকে গ্রহণ করে ক্লোরাইড আয়ন পরিণত হলো, তাহলে এটাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। আবার যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, যেমন সে অন্যের বিজারণ ঘটায়। আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক, তার কারণ সে অন্যের জারণ ঘটায়। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। আমরা নিচের বিক্রিয়াটি বিবেচনা করতে পারি। সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড। এখানে ক্লোরিন এখানে সমতা করছে, সমতা দুইভাবেই করা যায়। আমরা এখানে 2 আর এখানে 2 দিয়ে সমতা করতে পারতাম, এখানে হাফ না দিয়ে। অথবা এখানে ক্লোরিন 2 অণু আছে, তাহলে একটা সোডিয়াম আমরা ক্লোরিন দেখো একটা অণু হিসেবে আছে এখানে। তো এই অণুটাকে যদি আমরা কি করি, একটা সোডিয়ামের সাথে একটা পরমাণু শুধু যুক্ত হয়, সেক্ষেত্রে তোমার হাফ দিয়ে গুণ করে জাস্ট এই অণুটাকে একটা পরমাণু বানানো হয়েছে। এখানে বিজারক সোডিয়াম পদার্থ, বিজারক হচ্ছে সোডিয়াম, তার বাইরের শেলের একটি ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করেছে। তাহলে সোডিয়াম এখানে কি করে? তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন যেভাবে ত্যাগ করছে, ত্যাগ করে তোমার সোডিয়াম আয়ন তৈরি হয়েছে, এবং এই বিক্রিয়াটুকুকে আমরা বলতেছি জারণ অর্ধ বিক্রিয়া। অপরদিকে বিজারক, এই সোডিয়াম হচ্ছে বিজারক, যে ইলেকট্রন ত্যাগ করেছে, বিজারক যে ইলেকট্রনটা ত্যাগ করলো, জারক পদার্থ অর্থাৎ ক্লোরিন সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করেছে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা সে ত্যাগ করলো, এটাকে ক্লোরিন আবার গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। এখন আমরা আগেই বলেছি যে কেউ ইলেকট্রন দিতে পারবে না যদি না নেওয়ার মতো কেউ থাকে। ঠিক আছে, কেউ ইলেকট্রন ত্যাগ করতে পারবে না যদি কেউ নেওয়ার মতো না থাকে। আবার কেউ ইলেকট্রন গ্রহণ করবে না যদি কেউ না দেয়। ঠিক আছে, তাহলে কোনো একটা বিক্রিয়ায় সবসময় এই জারণ এবং বিজারণ বিক্রিয়াটা একসাথে ঘটে। অথবা তোমরা বলতে পারো যে ধাতব বন্ধনে তো ইলেকট্রন কেউ গ্রহণ করে না, সেখানে তো তারা ইলেকট্রন ছাড়ে। তো ইলেকট্রন তো তারা একদম ত্যাগ করে না, ওই ধাতব খণ্ডের মধ্যেই সেই ইলেকট্রনগুলো কি করে? ঘুরে বেড়ায়। এই তো এটা তো কি হয় না, একদম বাইরে চলে যায় না, অন্য কোথাও যায় না। ঠিক সেই রকম তো তারা সামগ্রিকভাবে ইলেকট্রনটা ছেড়ে দেয়, কিন্তু সবগুলো ইলেকট্রন তো আবার তার সবার সবার নিজেদের কক্ষপথের মধ্যে থাকেই। এই দুই অর্ধবিক্রিয়াকে যোগ করলে জারণ বিজারণ বিক্রিয়া পাওয়া যায়। জারণ বিজারণ বিক্রিয়াকে একসাথে যদি আমরা লিখি তাহলে এটা হবে সোডিয়াম। প্রথমে সোডিয়াম একা ছিল, আমরা জানি কোনো মৌল যখন একা থাকে তখন তার জারণ মান হয় 0। এই ক্লোরিনও এখানে একা আছে, জারণ মান 0। এরপর সোডিয়াম কি করছে? ক্লোরিনকে ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস হয়েছে আর ক্লোরিন মাইনাস হয়েছে। যখন ধনাত্মক আধানের পরিমাণ যখন বাড়ে, এখানে ধনাত্মক আধান ঋণাত্মক আধান কিছুই ছিল না, এখানে একটা ধনাত্মক হয়েছে, তাহলে এটা হবে জারণ বিক্রিয়া। আর জারণ হয়েছে এর, আর ক্লোরিন থেকে ক্লোরাইড হয়েছে, এখানে 0 ছিল -1 হয়েছে, তাহলে এখানে ক্লোরিনের হয়েছে বিজারণ। এই জন্য যার জারণ হয় সে হচ্ছে বিজারক, আর যার বিজারণ হয় সে হচ্ছে জারক, অর্থাৎ সে নিজে বিজারিত হয়ে অন্যের জারণ ঘটায়। ঠিক আছে। আচ্ছা, এখানে স্পষ্ট, কারণ এখানে স্পষ্টত জারণে বিজারক জারণে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে, অপরদিকে বিজারণে জারক পদার্থ ওই ইলেকট্রন গ্রহণ করেছে। অর্থাৎ বিজারক যে ইলেকট্রনটা ত্যাগ করছে, জারক সেই ইলেকট্রনটা গ্রহণ করে বিজারিত হয়েছে। যদি জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করত, তাহলে বিজারক পদার্থ সোডিয়াম ইলেকট্রন দান করতে পারত না। কাজেই বলা যায় জারণ যখনই ঘটবে তখন সাথে সাথে সেখানে বিজারণও ঘটবে। অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, অর্থাৎ
সিমুলটেনিয়াস বিক্রিয়া বা সাইমুলটেনিয়াস বিক্রিয়া, অর্থাৎ এটা একসাথে ঘটবে, একজন দিবে আর একজন নিবে। নেওয়ার মতো কেউ না থাকলে সে ইলেকট্রন দিবে কাকে, তাই না? যেহেতু বিজারক ইলেকট্রন দান করে এবং জারক উক্ত ইলেকট্রন গ্রহণ করে, কাজেই বলা যায় জারণ বিজারণ বিক্রিয়া মানেই ইলেকট্রনের স্থানান্তর। অর্থাৎ জারণ বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর, এবং ইলেকট্রনের স্থানান্তর যে প্রক্রিয়া সেটা আমরা দেখেছি। ইলেকট্রনের স্থানান্তর মানে হচ্ছে কি, কেউ পজিটিভ চার্জ, ইলেকট্রন দেওয়া মানে হচ্ছে পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়া, আর ইলেকট্রন নেওয়া মানে হচ্ছে নেগেটিভ চার্জ বৃদ্ধি পাওয়া, অথবা উল্টাভাবে ইলেকট্রন দেওয়া মানে হচ্ছে নেগেটিভ চার্জ কমে যাওয়া, আর ইলেকট্রন নেওয়া মানে হচ্ছে পজিটিভ চার্জ কমে যাওয়া। ঠিক আছে, পজিটিভ চার্জ কমে গেলে ইলেকট্রন কেউ নিয়েছে, তার মানে এই জন্য তো পজিটিভ চার্জ কমে গেছে। তো এই দুইভাবেই জারণ বিজারণ আমরা বুঝতে পারি। বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে এই 4 প্রকার। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এখানে জারণ বিজারণ হয়। বিযোজন বিক্রিয়ায় জারণ বিজারণ হয়। প্রতিস্থাপনে জারণ বিজারণ হয়। আর দহন বিক্রিয়ায়, এগুলো সবই আছে জারণ বিজারণ বিক্রিয়া। কেউ ইলেকট্রন দেয় আর কেউ ইলেকট্রন নেয়, অর্থাৎ এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়। বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে জারণ সংখ্যার পরিবর্তন হয়। তাহলে আমরা দেখি যে কিভাবে এগুলো জারণ বিজারণ হয়। 1 নম্বর হচ্ছে সংযোজন বিক্রিয়া বা এডিশন রিয়াকশন। যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। তো এইখানে কি হবে, তোমার সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মেন যে জায়গা সেটা হচ্ছে যে উৎপাদে থাকবে একাধিক, পদার্থ, সরি, উৎপাদে একটাই মাত্র থাকবে, একটি মাত্র উৎপাদ তৈরি হবে। উৎপাদ কয়টা তৈরি হবে? একটি মাত্র উৎপাদ তৈরি হবে, কিন্তু বিক্রিয়ক থাকবে একাধিক। 2 বা ততোধিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকবে কি একাধিক। তো একাধিক জিনিস মিলে যখন একটা জিনিস হবে তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া, এবং এই সংযোজন বিক্রিয়াগুলো একটি জারণ বিজারণ বিক্রিয়া হয়। আমরা যদি হিসাব করি তাহলে এইখানে দেখো, ক্লোরিনের জারণ হচ্ছে কত, +1 -1। ক্লোরিনের জারণ সংখ্যা এখানে আছে আমরা জানি -1। ক্লোরিনের জারণ সংখ্যা সবসময় -1 হয়। ঠিক আছে, জারণ সংখ্যা -1। আর এখানে 2টা ক্লোরিন আছে, তাহলে 2টা মিলে -2 হবে। তাহলে এখানে আয়রন হচ্ছে কত, -2। আয়রনের জারণ সংখ্যা এখানে আছে -2, আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে এখানে কি 0। আর এইখানে দেখো ক্লোরিন -1ই আছে, ক্লোরিন তো পরিবর্তন হবে না, -1 থাকবে সবসময়। এবার যেহেতু আয়রনের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে এটা মোট টোটাল হবে কত, -3। তাহলে আয়রনকে হওয়া লাগবে +3। তাহলে আয়রন +2, এটা -1 আর 2টা মিলে -2, এই +2। ঠিক আছে, আমরা এই সামনের সংখ্যাগুলো কাউন্ট করব না, কারণ ওগুলো হচ্ছে পরমাণুর সংখ্যা বোঝায়। তো এইখানে আমরা একটা পরমাণুতেই শুধু জারণগুলো হিসাব করব। জারণ মান পরিবর্তন হয়েছে কি হয়নি শুধুমাত্র একটা পরমাণুতে হিসাব করব। আমরা জানি যে সামনের সংখ্যাটা কি বোঝায়, পরমাণুর সংখ্যা বোঝায়, আর এগুলো পরমাণুর মধ্যে অন্তর্ভুক্ত, যেটা তোমার সাফিক্স হিসেবে থাকে। তো এই যে এখানে +2, তাহলে ক্লোরিন এখানে কি ছিল, আয়রন এখানে +2 ছিল, এখানে আয়রন +3 হয়ে গেল। অর্থাৎ আয়রনের পজিটিভ সংখ্যা কি, পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ আয়রন কি করছে, আরও একটি ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে আয়রনের এখানে কি ঘটছে, জারণ ঘটেছে। আয়রনের কি ঘটেছে, এখানে জারণ ঘটেছে। এই জন্য আয়রন এখানে হচ্ছে কি বিজারক। আয়রন হচ্ছে এখানে বিজারক। আর এই আয়রনের জারণটা ঘটাইলো কে, অর্থাৎ এই ইলেকট্রনটা গ্রহণ করলো কে, এই যে একা লোন যে ইলেকট্রনটি ছিল, লোন ক্লোরিনটা, একাকী ক্লোরিন যেটা ছিল, এটা কিন্তু -1 -2 আছে, অর্থাৎ এই ক্লোরিনের কোনো ধরনের জারণ বিজারণ ঘটে নাই। কিন্তু এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের জারণ সংখ্যা প্রথমে ছিল 0, আর এইখানে 2টা তো -1ই ছিল, ওই একটা এখানে এসে আবার কি হয়ে গেছে, -1 হয়ে গেছে, সেটা এখানে এই যে 3 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই যে এখান থেকে একটা ইলেকট্রন মেইনলি কি করছে, তোমার বিজারিত হয়েছে। কি হয়েছে, এই আয়রনের ত্যাগ করা ইলেকট্রনটা সে গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ সে হয়েছে বিজারিত। তাহলে আয়রনকে জারিত হইতে কে সাহায্য করছে, এই ক্লোরিনটা। তাহলে এই ক্লোরিনটা হচ্ছে কি জারক। ঠিক আছে, অর্থাৎ জারক নিজে জারিত হয়ে অন্যকে, নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, আর বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ঠিক আছে, তো এই ছিল সংযোজন বিক্রিয়ার জারণ বিজারণের যে ব্যাখ্যা, সেটা আমি দিলাম এখানে। তোমরা আশা করি বুঝতে পারছো।
আবার দেখো হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, এটি একটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এখানেও তোমার জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। কিভাবে ঘটে? আমরা জানি যে যখন কোনো মৌল একা থাকে তখন তার জারণ মান হয় শূন্য, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মানও শূন্য, হাইড্রোজেনের জারণ মানও শূন্য। কিন্তু যৌগ যখন গঠন করেছে তখন আমরা জানি হাইড্রোজেন এখানে কি হয়ে গেছে, +1, তাহলে +1 আর 3 সমান হয়েছে -+3। সেই হিসাবে এই +3, তাহলে সোডিয়ামকে হওয়া লাগছে কত, -3। ঠিক আছে, সোডিয়ামকে এখানে হইতে হয়েছে -3। তাহলে এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে -3, হাইড্রোজেনের জারণ মান +3, কিন্তু তারা আগে উভয়ই কি ছিল, শূন্য ছিল। তাহলে শূন্য থেকে নাইট্রোজেন মাইনাস হয়েছে, অর্থাৎ ঋণাত্মকের পরিমাণ বেড়ে গেছে, তার মানে সে বিজারিত হয়েছে, তাহলে এই বিজারিত হয়েছে, তার মানে এই হচ্ছে জারক। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে জারক, আর হাইড্রোজেন শূন্য ছিল, সে +1 হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য অর্থাৎ সে কি হয়েছে, জারিত হয়েছে, এই জন্য সে হচ্ছে কি বিজারক। যে জারিত হয় সে হচ্ছে বিজারক। তাহলে হাইড্রোজেন নাইট্রোজেনের বিজারণ ঘটিয়েছে, আর নাইট্রোজেন হাইড্রোজেনের জারণ ঘটিয়েছে। ঠিক আছে, তো এইরকম করে সংযোজন বিক্রিয়াগুলো কি হয়, তোমার জারণ বিজারণ বিক্রিয়া হয়। তবে যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়াও বলে। তাহলে এই যে বিক্রিয়া, তাহলে উভয় বিক্রিয়া, এই দুটি বিক্রিয়াই হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটাও সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটিও সংযোজন বিক্রিয়া। বাট এই বিক্রিয়া দেখো, এই বিক্রিয়ায় একটি যৌগ তার সাথে একটা একাকী মৌল অর্থাৎ লোন মৌল কি হয়েছে, যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে শুধুই সংযোজন। এটা হচ্ছে কি শুধুই সংযোজন বিক্রিয়া। আর এইখানে দেখো, এই সংযোজন বিক্রিয়াতে দুইটি কি হয়েছে, মুক্ত পরমাণু, অর্থাৎ কোনো যৌগর অণু এখানে অংশগ্রহণ করে নাই, শুধু মৌলিক পদার্থ এখানে অংশগ্রহণ করেছে। আর এখানে যৌগিক পদার্থের অণু অংশগ্রহণ করেছে, এখানে মৌলিক পদার্থের অণু অংশগ্রহণ করছে। যদি শুধু মৌলিক পদার্থের অণু বা শুধু দুইটা মৌলিক পদার্থ বা তিনটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগের অণু গঠন করে, তখন এটাকে সংযোজন বলার সাথে সাথে এটাকে আর একটা বিক্রিয়া বলা হয়, এটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। এটাকে কি বলা হয়, সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ তার মানে সমস্ত সংশ্লেষণ বিক্রিয়ায় কি হবে, সংযোজন বিক্রিয়া হবে, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হবে না। ওই সংযোজন বিক্রিয়াগুলোই সংশ্লেষণ হবে যেই সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ অংশগ্রহণ করেছে, কোনো যৌগিক পদার্থ বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করে নাই, সেগুলো হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, সুতরাং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার প্রক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া বলা যাবে, সংশ্লেষণ বিক্রিয়াও বলা যাবে। কিন্তু ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, এটা শুধুই সংযোজন, এটা সংশ্লেষণ নয়। ঠিক আছে, এরপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়ার জাস্ট অপোজিট। বিয়োজন বিক্রিয়া ডিকম্পোজিশন রিয়াকশন, অর্থাৎ যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তো বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে ওই যে আমরা উভমুখী বিক্রিয়া পড়ছিলাম, সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াটাই হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে তা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, এটি একটি বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের জারণ মান, এখানে 5টা ক্লোরিন মেলে +5, ক্লোরিন সবসময় ক্লোরিন তো -1 হবে সবসময়, তাহলে 5টা ক্লোরিন মানে 5টা -5, আর এখানে ফসফরাস হবে কত, +5। ঠিক আছে, এখানে যখন তাপ দেওয়া হবে তখন ক্লোরিন থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে 2টা ক্লোরিন বের হয়ে যাবে এবং এটা কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে 2টা ক্লোরিন, এই 2টা ক্লোরিনের এখানে কি ঘটেছে, এই 2টা ক্লোরিন এখানে ইলেকট্রন ফসফরাসকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো ছিল, মানে ফসফরাসের সাথে সে যে ইলেকট্রন শেয়ার করছিল সেটা কি করছে, সে ফসফরাসকে ব্যাক দিয়ে দিয়েছে। আর নিজের যে একটা ওই শেয়ারের যে মধ্যে যে নিজের যে একটা যে কয়টা ইলেকট্রন ছিল একটি, সেটা সে নিজের কাছে নিয়ে নিয়েছে, আর ফসফরাসের কাছে শেয়ারকৃত ইলেকট্রন যেটা ছিল সেটা সে ফসফরাসকে দিয়ে দিয়েছে। এই জন্য ক্লোরিন এখানে কি হয়েছে, জারিত হয়েছে। তখন ক্লোরিন ছিল এখানে কি -1 ছিল, মানে প্রত্যেকটা ক্লোরিন -1 করেছিল, আর এই দুটি ক্লোরিন এখানে কি হয়েছে, শূন্য হয়ে গেছে। তাহলে অর্থাৎ দুটি ক্লোরিন পরমাণু কি হয়েছে, জারিত হয়েছে, দুটি ক্লোরিন পরমাণু জারিত হয়েছে বা তার জারণ ঘটেছে, অর্থাৎ সে একটি বিজারক। এখানে ক্লোরিনটা হচ্ছে কি
বিজারক, তার কার বিজারণ ঘটিয়েছে? ফসফরাস, অর্থাৎ সে যে ফসফরাসের সাথে যে ইলেকট্রন শেয়ার করেছে সেটা সে ফসফরাসকে ব্যাক দিয়েছে, অর্থাৎ ফসফরাসের এখানে জারণ মান কমে গিয়েছে। দেখো ক্লোরিন তো মাইনাস, এখানে 3 হইলো, 3টা ক্লোরিন, আর এই হয়ে গেল কি +3, তার মানে কি জারণ মান +5 থেকে হয়ে গেল +3, তার মানে এখানে কি জারণ মান কমে গেল, অর্থাৎ পজিটিভ মান কমে গেল। পজিটিভ মান কমে যাওয়া মানে বিজারিত হওয়া। তাহলে এখানে ফসফরাসের কি হয়েছে? বিজারণ হয়েছে। ফসফরাসের কি হয়েছে? বিজারণ হয়েছে। এই বিজারণ কে ঘটিয়েছে? ক্লোরিন ঘটিয়েছে। এখানকার 2টা ক্লোরিন তার বিজারণ ঘটিয়েছে, এই জন্য ক্লোরিন হচ্ছে, এই ক্লোরিনগুলো হচ্ছে বিজারক। বিজারক, বিজারণ না বিজারক। আবার একইভাবে ফসফরাস কি করছে? এই ক্লোরাইড আয়ন, ক্লোরিন দুটাকে জারিত হইতে সাহায্য করেছে। অর্থাৎ এখানে যে ক্লোরাইড হিসাবে ছিল, এখানে 3টা কি ছিল? ক্লোরাইড আয়ন ছিল, সেই ক্লোরাইড আয়নগুলোকে জারিত হইতে সাহায্য করেছে। তাহলে এইখানে আমরা তাহলে এখানে একটা কোশ্চেন তাহলে অ্যারাইজ হয়, এখানে বিজারক আসলে কে? বিজারক কে? বিজারক কি এই ক্লোরিন দুইটি, নাকি এখানকার 2টা ক্লোরাইড আয়ন? হু ইজ দ্য বিজারক? ঠিক আছে, বিজারক হচ্ছে এখানকার ক্লোরাইড আয়ন দুটি হচ্ছে বিজারক, অর্থাৎ এই 2টা ক্লোরাইড আয়ন হচ্ছে বিজারক। তারা ইলেকট্রন কি করছে? ফসফরাসকে দিয়ে নিজে জারিত হয়েছে, আর জারিত হওয়ার পর ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। তার মানে ক্লোরিন গ্যাস এখানে কি না? বিজারক না। আমরা এমনি জেনারেলি বলতেছি ক্লোরিন বিজারক, ক্লোরিন বিজারক, জেনারেলি এটা বলতে কোনো অসুবিধা নেই। বাট আমরা যদি স্পেসিফিক জিজ্ঞেস করি যে এখানকার ক্লোরাইড আয়নটা বিজারক নাকি এই উৎপন্ন ক্লোরিন গ্যাসটা বিজারক, তো জারক বিজারক কখনো কি হয় না? উৎপাদ কখনো জারক বিজারক হয় না। জারক বিজারক কোথায় থাকে? জারক এবং বিজারক উভয়ই বিক্রিয়কে থাকে। ঠিক আছে, জারক বিজারক কোথায় থাকে? বিক্রিয়কে থাকে, উৎপাদে জারক বিজারক থাকে না। জারণ বিজারণ হওয়ার পর রেজাল্টটা থাকে উৎপাদে। তাহলে জারক বিজারক জারণ বিজারণ ঘটায় কি? বিক্রিয়কে যারা থাকে তারা কি করে? জারণ বিজারণ ঘটায়। এই জন্য যদি আমরা স্পেসিফিক করে বলতে চাই, এমনি জেনারেলি আমরা ক্লোরিন বলতেই পারি, সমস্যা নাই, বাট স্পেসিফিক করে যদি বলি তাহলে এখানে যে ফসফরাসের যে আয়নটা ছিল, একটা ফসফরাসের যে 5+ আয়ন ছিল, এটাই মূলত হচ্ছে কি? জারক। এটা হচ্ছে কি? জারক। আর এখানে যে ক্লোরাইড আয়ন ছিল, এই ক্লোরাইড আয়নটা হচ্ছে কি? বিজারক। ঠিক আছে, এই ক্লোরাইড আয়নটা জারিত হয়েছে, এই ক্লোরাইড আয়ন, 2টা ক্লোরাইড আয়ন জারিত হয়েছে, অর্থাৎ তার এই যে 2টা ক্লোরাইডের এখানে মাইনাস ছিল, এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ মাইনাস আধানের পরিমাণ কমে গেছে। মাইনাস যদি কমে যায় তাহলে সেটাকে আমরা জারণ বলি। তাহলে জারণ হয়েছে কার? ক্লোরাইড আয়নের জারণ হয়েছে। জারিত হয়েছে কে? ক্লোরাইড আয়ন জারিত হয়েছে। তাহলে বিজারক কে? ক্লোরাইড আয়ন বিজারক, নট ক্লোরিন গ্যাস। ঠিক আছে, একইভাবে এখানে বিজারণ ঘটেছে কার? ফসফরাস 5+ আয়নের বিজারণ ঘটেছে। সে ইলেকট্রন এখান থেকে নিয়ে 5+ থেকে 3+ এ পরিণত হয়ে গেছে। তাহলে এখানে বিজারণ ঘটেছে কার? ফসফরাস 5+ আয়নের। বিজারিত হয়েছে কে? ফসফরাস 5+ আয়ন। তাহলে এখানে জারক কে? জারক হচ্ছে ফসফরাস 5+ আয়ন, নট ফসফরাস। ওকে, এমনি জেনারেলি ফসফরাস বলতে কোনো সমস্যা নাই, ক্লোরিন বলতে সমস্যা নাই, বাট যদি এটাকে স্পেসিফিক করতেই হয় তাহলে এইভাবে স্পেসিফিকেশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ জারক বিজারক বিক্রিয়ক থেকেই আসবে, নট উৎপাদ। ঠিক আছে, বিক্রিয়কে যে অবস্থায় থাকবে সেটা যদি আয়ন আয়ন হিসেবে থাকে তাহলে সেই আয়নটাই জারক বিজারক। যেমন এখানে ওরা কি ছিল? আয়ন হিসেবে ছিল না, এখানে নর্মাল পদার্থ ছিল। তাহলে এখানে জারককে হাইড্রোজেন, নট হাইড্রোজেন আয়ন। এখানে বিজারককে, সরি এটা বিজারক, জারককে নাইট্রোজেন, নট নাইট্রোজেন আয়ন। ঠিক আছে, অর্থাৎ উৎপাদে বিক্রিয়কে যে অবস্থায় থাকবে সেই অবস্থাটাই হচ্ছে জারক বিজারক। ওকে, পানিকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে একটি পানির অণু ভেঙে দুইটি অণুতে পরিণত হয়, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটিও বিয়োজন বিক্রিয়া। এখন তোমাদের কথা হইতে পারে অ্যানোড কে, এখানে অ্যানোড আবার কি, ক্যাথোড আবার কি? তো যখন পানির তড়িৎ বিশ্লেষণ করতে হবে তখন ডেফিনেটলি এখানে কি করতে হবে? পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহ
প্রবাহ চালাইতে হবে। বিদ্যুৎ প্রবাহ যদি চালাইতে হয় তখন আমরা জানি এখানে কি করতে হবে, দুইটি দণ্ড প্রবেশ করাতে হবে, আর এখানে অবশ্যই কি করতে হবে, তোমার তড়িৎ একটা ব্যাটারি কি করতে হবে, এখানে যুক্ত করতে হবে। ঠিক আছে, একটা ব্যাটারি এভাবে যুক্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ব্যাটারি বা বিদ্যুতের উৎস এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আমরা জানি একটা ধনাত্মক প্রান্ত থাকে আর একটা আছে ঋণাত্মক প্রান্ত থাকে। সরি, এখানে দুইটাই ঋণাত্মক হয়ে গেছে। তো একটা ধনাত্মক প্রান্ত থাকে আর একটা ঋণাত্মক প্রান্ত থাকে। এই এই ঋণাত্মক প্রান্তটাকে বলা হয় অ্যানোড, এটাকে বলা হচ্ছে এখানে কি অ্যানোড বলা হচ্ছে। সরি 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 সরি, এই ধনাত্মক প্রান্তটাকে বলা হচ্ছে অ্যানোড, আর এখানে ঋণাত্মক প্রান্তটাকে বলা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ঋণাত্মক, হাইড্রোজেন যেহেতু আমরা জানি কি পানির মধ্যে এই কি থাকে, হাইড্রোজেন একটু ধনাত্মক হিসাবে থাকে আর অক্সিজেন একটু কি থাকে, ঋণাত্মক হিসাবে থাকে। এই জন্য হাইড্রোজেন কি করে, এই ঋণাত্মক অ্যানোড দ্বারা কি হয়, আকৃষ্ট হয়। তো এখানে হাইড্রোজেন চলে যায়। তো হাইড্রোজেন যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ কাকে আকর্ষণ করবে, ঋণাত্মক প্রান্তকে। আবার অক্সিজেন ও এইচ যেহেতু কি থাকে, ঋণাত্মক হিসেবে থাকে, তাহলে সে পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এখানে এসে সে ইলেকট্রনটাকে ত্যাগ করবে, ত্যাগ করে অক্সিজেনে রূপান্তরিত হবে। আর হাইড্রোজেন এখানে তার ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রন আধিক্য আছে ঋণাত্মক যেহেতু, ইলেকট্রন এখান থেকে সে গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন আয়নে পরিণত হবে। ঠিক আছে, এইভাবে তোমার তড়িৎ বিশ্লেষণ হয়। তো এইখানে তোমার পজিটিভটা হচ্ছে অ্যানোড, পজিটিভটা হচ্ছে তোমার ক্যাথোড, আর নেগেটিভ, সরি কি বলতেছি, পজিটিভটা হচ্ছে অ্যানোড আর নেগেটিভটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে। আবার অন্য ধরনের কোষ আছে, সেখানে আবার বিপরীতটা, সেখানে আবার ঋণাত্মকটাই ক্যাথোড আর ধনাত্মকটাই কি অ্যানোড, বা উল্টাটা, এখানে ধনাত্মকটা অ্যানোড ছিল, ওখানে ধনাত্মকটা ক্যাথোড। ঠিক আছে, তো এখানে কনফিউশন হওয়ার দরকার নাই, যে অনেক সময় মনে হবে যে মানে এখানে পজিটিভটাই ক্যাথোড হবে, পজিটিভ, এখানে কি আমরা বললাম যে পজিটিভটা অ্যানোড। ঠিক আছে, তো এই ধরনের কোষ, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ। এইখানে তোমার কি হবে, পজিটিভটা অ্যানোড হবে। আর এক ধরনের তোমার ভোল্টার কোষ আছে, ওইখানে আবার উল্টাটা, ওখানে নেগেটিভটা হবে অ্যানোড আর পজিটিভটা হবে কি ক্যাথোড। তো এরকম তা কোষের ডিফারেন্সের উপর নির্ভর করে। সো ওইখানে অ্যানোড ক্যাথোড মূলত নামটা পজিটিভ নেগেটিভের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে জারণ বিজারণ কোথায় ঘটতেছে। ঠিক আছে, জারণ বিজারণ কোথায় ঘটতেছে। জেনারেলি ক্যাথোডে বিজারণ ঘটে, কেউ ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে, আর অ্যানোডে জারণ ঘটে। তো জারণ বিজারণের উপর নির্ভর করে অ্যানোড ক্যাথোড নামকরণ করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে এত ইয়ার দরকার নেই আপাতত তোমাদের। ওইদিকে একটা অধ্যায় আছে তড়িৎ বিশ্লেষণ, সেখানে তোমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবা। এরপর আছে প্রতিস্থাপন বিক্রিয়া। এইখানে দেখো, তাহলে এখানে আমরা ওখানে যেমন বিয়োজন পড়ছিলাম, বিয়োজনের সাথে সাথে পড়ছিলাম সংশ্লেষণ। এখানেও সরি সংযোজন এবং সংশ্লেষণ ছিল। এখানে ঠিক সেরকম বিয়োজন আছে, বিশ্লেষণ আছে। তাহলে বিয়োজন মানে হচ্ছে জেনারেলি যদি একটা ভেঙে দুইটা হয় তাহলে বিয়োজন। তাহলে এখানে দেখো একটা অণু থেকে একটা যৌগের অণু তৈরি হয়েছে, একটা কি হয়েছে তোমার মৌলের অণু তৈরি হয়েছে। আর এইখানে দেখো একটা যৌগের অণু থেকে ভেঙে দুটাই মৌলের অণু হয়েছে। তাহলে দুইটাই মৌলের অণু যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে বিশ্লেষণ, এটাকে বলা হচ্ছে কি বিশ্লেষণ। এটা যেমন বিয়োজন যেরকম সেরকম একই সাথে বিশ্লেষণও। ঠিক আছে, ওখানে যেরকম ছিল সংযোজন এবং সংশ্লেষণ, এখানে একইভাবে বিয়োজন আর বিশ্লেষণ। ওখানে সংশ্লেষণ ছিল কি যদি শুধুই মৌল থাকে বিক্রিয়কে, আর এখানে যদি উৎপাদে শুধুই মৌল থাকে তাহলে সেটা আছে বিশ্লেষণ। ওকে, এরপর আছে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন ও ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো এটার সাথে নামটার সাথে আমরা পরিচিত। প্রতিস্থাপন মানে হচ্ছে কি একজনকে তুলে দিয়ে আর একজন বসা, এটাকেই বলা হচ্ছে প্রতিস্থাপন। কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ একটা দুর্বল যৌগ কি করছে, একটা দুর্বল মৌল বা যৌগমূলক কি করছে, কারোর সাথে বিক্রিয়া তৈরি করছে। যেমন হাইড্রোজেন সালফারকে পেয়েছে, সালফেট আয়নকে পেয়েছে, সে পজিটিভ 1 হয়ে 2 হয়ে পজিটিভ 1 আর দুইটা মিলে +2 হয়ে যাবে।
আর এ আছে -2 আমরা জানি। তাহলে ও যখন -K পেয়েছে, হাইড্রোজেন কি করছে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলেছে। কিন্তু জিঙ্ক যখন এখানে এসেছে, তখন ঘটনাটা ঘটেছে কি? জিঙ্ক হাইড্রোজেনকে কি করছে? সরাই, যে হচ্ছে নেতা, আর এ হচ্ছে কি পাতি নেতা, ঠিক আছে? তো যখন বড় নেতা চলে আসে, তখন পাতি নেতাকে চেয়ার ছেড়ে কি সরিয়ে তোমার সরাই দিতে হয়েছে, অথবা অন্যভাবে তোমরা মাথায় রাখতে পারো, ঠিক আছে? তো তো এ হচ্ছে কি গার্লফ্রেন্ড, তার এক বয়ফ্রেন্ড ছিল। যখন বিসিএস ক্যাডার চলে আসছে, তখন সে কি হয়েছে কি বেকার বয়ফ্রেন্ড আউট হয়ে গেছে, তার পাওয়ার কমে গেছে, ঠিক আছে? তো এই যে সক্রিয় যে তোমার অধিক সক্রিয় অণুগুলো হচ্ছে এরকম বিসিএস ক্যাডার, ঠিক আছে? সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবী যখন আসবে, তখন এসব তোমার এই বেকার টেকারের আর বেইল থাকবে না, ঠিক আছে? তো ওকে সরাই দিয়ে কি করবে? এই জিঙ্কটা সেখানে বসে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এইরকমভাবে যদি অধিক সক্রিয় একটা কম সক্রিয় মৌল বা যৌগমূলক যখন কি করবে, একজনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সে অংশ বিক্রিয়া করে ফেলছে যখন সে একা ছিল, পটাই ফেলছে। কিন্তু যখন জিঙ্ক চলে আসবে, তখন ওর আর খাওয়া থাকবে না, ঠিক আছে? ওর বেইল থাকবে না, তখন সে কি করবে? সে উঠে যাবে, ওখানে জিঙ্ক প্রবেশ করবে, ঠিক আছে? আর এ ভবঘুর হয়ে এখন ঘুরে বেড়াবে, ঠিক আছে? একা একা গ্যাস হয়ে আকাশে বাতাসে উড়ে বেরোবে। বুঝতে পারছো? তো এইরকম বিক্রিয়াগুলোকে বলা আছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানেও কি হয়? জারণ বিজারণ। জারণ বিজারণটা দেখাইতে ভুলে গেছি। তাহলে এখানে জারণ বিজারণ কিভাবে হয় তোমরা সহজে বুঝতে পারবা। দেখো, এখানে জিঙ্ক প্রথমে কি ছিল? একা ছিল। জিঙ্ক কি ছিল? একা ছিল। তার মানে জিঙ্কের এখানে আধান সংখ্যা কত? 0। আর হাইড্রোজেনে তো দেখাইলাম +1, দুইটাই মিলে +2, আর সালফেট তো -2, এটা জানি আমরা। এখন জিঙ্ক কি করছে যে না, তুমি এসব করতে পারবে না, আমি কি করব? বিক্রিয়া করব, তুমি এখান থেকে সরে যাও, বরং আমার একটা ইলেকট্রন তুমি কি করো? নিয়ে নাও। তখন হাইড্রোজেন বলবে আমি তো তাকে কি করছি? অনেক গিফট দিয়েছি, তাহলে এখন কি করবে? তখন জিঙ্ক বলবে না, তোমার গিফট তুমি ফিরে নাও, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তখন জিঙ্ক কি করবে? হাইড্রোজেনের কাছ থেকে হাইড্রোজেনকে সেই তার ইলেকট্রনটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কি করবে? তো প্রথমে কি করবে? তাহলে জিঙ্ক এখানে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। মানে একটা জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জেনারেলি। তাহলে একটা জিঙ্ক 2+ হয়ে যাবে, আর দুইটা ইলেকট্রন সে ত্যাগ করবে। আর এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন কি করবে? দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে দুইটা হাইড্রোজেন আয়নে, দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে দুইটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, ঠিক আছে? তো ওর জিনিস ওকে ফেরত দিয়ে দিল, দিয়ে এই জিঙ্ক কি হয়ে গেল? এখন ধনাত্মক আধানে পরিণত হয়ে গেল। এখন সে কি করবে? সালফারের সাথে সালফেটের সাথে কি করবে? জুটি বাঁধবে, জুটি বেঁধে যাবে, আর হাইড্রোজেন গ্যাস হয়ে কি হবে? আকাশে বাতাসে উড়ে বেরোবে ভবঘুরে হয়ে, ঠিক আছে? তো এইখানে তাহলে জিঙ্কের কি হইলো? তাহলে জিঙ্ক যেটা ছিল প্রথমে 0 ছিল, সে জারিত হইলো। জিঙ্ক কি হইলো? জারিত হইলো। আর হাইড্রোজেনকে কি করলো? ইলেকট্রন নিতে বাধ্য করলো। হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন নিতে বাধ্য করলো। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন তাহলে কি হইলো? বিজারিত হইলো। তাহলে হাইড্রোজেন আয়নের কি ঘটলো? এখানে বিজারণ ঘটলো। আর জিঙ্কের কি ঘটলো? জারণ ঘটলো। তাহলে জিঙ্কটা হচ্ছে কি বিজারক, আর হাইড্রোজেন আয়নটা তাহলে কি জারক। তাহলে যার বিজারণ ঘটবে সে হচ্ছে জারক। তাহলে হাইড্রোজেন না, হাইড্রোজেন আয়নটা হচ্ছে কি বিজারক, আর ওখানে জিঙ্ক আয়ন না, বরং জিঙ্ক গ্যাসটা হচ্ছে কি বিজারক। তো তার জারণ ঘটেছে। তাহলে জারক বিজারক এই দিকেই থাকবে, ওই দিকে না। ওকে। তো এরপর আসি আমরা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া হইলেই সেটাকে আমরা দহন বিক্রিয়া বলবো। দহন বিক্রিয়া বা কম্বাসশন রিয়াকশন কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। অর্থাৎ যে কোনো জিনিস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার অক্সাইড তৈরি হলেই সেটা হচ্ছে দহন। অর্থাৎ সোডিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, তাহলে সোডিয়াম অক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়াটাকে দহন বলা হয় বা পুরানো বলা হয়, ঠিক আছে? অক্সিজেনের এটাকে দহন বলা হয়। ওকে। তো দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন করে। এখানে সবসময় তাপ উৎপন্ন হবে। এই প্রক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। অক্সিডেশন নামটাই কিন্তু এই অক্সিজেনের সাথে বিক্রিয়া থেকে আসছে, ঠিক আছে? অক্সিডেশন যেটা জারণ বলতেছি আমরা, অক্সিডেশন ও জারণকে অক্সিডেশন বলা হয়। এই অক্সিডেশনের নামটাই আসছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া। যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া কেউ করে, তখন সে
অক্সিডাইজড হয়, এই যে সে অক্সিজেনকে সে ইলেকট্রন দিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে অক্সিডাইজড বা জারণ। আর অক্সিজেন নিজেই কি হয়, ডিঅক্সিডাইজড হয়, সে কি করে ইলেকট্রন দিয়ে দেয়। বা কেউ যদি তোমার অক্সিজেনকে বের করে দেয় নিজের কাছ থেকে, তাহলে অক্সিজেনকে কি করতে হয়, অক্সিজেনের কাছ থেকে দুইটা ইলেকট্রন নিয়ে বের করে দেয়, তখন এটাকে বলা হয় ডিঅক্সিডাইজড, অর্থাৎ নিজেই কি করা, ইলেকট্রন গ্রহণ করা তার কাছ থেকে, অক্সিজেনের কাছ থেকে। তো ওই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া থেকেই মূলত অক্সিডেশন এবং ডিঅক্সিডেশন নামটা এসেছে। তো এখানে দেখো কি হচ্ছে যে এখানে তোমার মিথেন গ্যাস আছে আর অক্সিজেন গ্যাস আছে, তাহলে এখানে কি হবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তাহলে এখানে কার জারণ কার বিজারণ ঘটতেছে দেখো, তাহলে কার এখানে হাইড্রোজেন প্লাস 4, হাইড্রোজেন একটা হাইড্রোজেন প্লাস 1, চারটা হাইড্রোজেন মিলে প্লাস 4 হবে। আর কার্বন তাহলে একটা কার্বন, তাহলে এখানে হইতে হবে কি -4 হতে হবে। আর এইখানে কি আছে, অক্সিজেন আছে, অক্সিজেন তোমার কার্বনের চেয়ে অধিক শক্তিশালী, কার্বনের চেয়ে কি অক্সিজেন অধিক শক্তিশালী, তাহলে সে কি করবে যে তোমার এই 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 অক্সিজেন কি করবে, কার্বনের সাথে যুক্ত হবে, সে কি করবে হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে তোমার এখানে কার্বনের সাথেও যুক্ত হবে, হাইড্রোজেনের সাথেও যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এই দুইজনকেই কি করবে, তাহলে এখানে কি হবে, কার্বন দুইটা অক্সিজেন যুক্ত হইলো, দুইটা অক্সিজেন তোমার যুক্ত হয়ে তাহলে -4 হইলো, আর কার্বন কি থাকলো +4, +4ই থেকে গেল, +4 থাকলো না। এখন দেখো কার্বন আগে ছিল -4, এখন হয়ে গেল কি +4, অক্সিজেনের সাথে আসে, হাইড্রোজেনের সাথে যখন সে ছিল তখন সে ছিল -4, আর হাইড্রোজেনের সাথে যখন ছিল তখন সে -4 ছিল, তখন হাইড্রোজেন +4 ছিল। আর এই অক্সিজেন যখন কার্বনের সাথে আসলো তখন সে কি করলো, এবার +4 হয়ে গেল, অক্সিজেন -4, যেহেতু অক্সিজেন সবসময় মাইনাসই হবে, তাহলে এখানে হয়ে গেল কি অক্সিজেন কার্বন হয়ে গেল +4, তাহলে অক্সিজেন কার্বনের এখানে কি ঘটলো, জারণ ঘটলো। দেখো -4 থেকে ফট করে +4 হয়ে গেল, ঠিক আছে। জারণ মানের পরিবর্তন কত হয়ে গেল, 8, অনেক বেশি জারণ মানের পরিবর্তন হয়ে গেল। তাহলে কার্বন ছিল -4, সেখান থেকে সে হয়ে গেল +4, তার মানে কি পরিমাণ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো, দেখলাম পজিটিভ। তো এইভাবে এখানে কার্বন কি হলো, জারিত হইলো। তাহলে কার্বন এখানে কি ঘটলো, জারিত ঘটলো। এই জারণটা কি ঘটাইলো, অক্সিজেন। অক্সিজেন সব সময় বিজারক, অক্সিডেশন ঘটায় অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন অক্সিডেশন ঘটায়, এটা স্বাভাবিক। আর হাইড্রোজেন এখানে +1 ছিল, এখানেও +1ই আছে, তো হাইড্রোজেনের কিছু হয় নাই, হাইড্রোজেন যা ছিল তাই আছে। আর অক্সিজেনের কি হয়েছে, এখানে অক্সিজেনের যেটা হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন এখানে কি ছিল, 0 ছিল, কিন্তু এখানে কি হয়েছে -2 হয়ে গেল, এখানে হয়ে গেল -2। তার মানে অক্সিজেনের কি ঘটলো, এখানে বিজারণ ঘটলো। ওকে, তাহলে আমরা বলতে পারি কার্বন হচ্ছে এখানে কি, তাহলে বিজারক, কার্বন হচ্ছে কি বিজারক, এই জন্য কার্বন বিজারণ পদ্ধতি বলা হয়। কার্বন কাউকে কি করে, বিজারিত করে, তাহলে কার্বন হলো বিজারক এখানে, আর কার্বনটা বিজারক, আর অক্সিজেনটা হচ্ছে কি তোমার জারক, ঠিক আছে। আর হাইড্রোজেনের এখানে কোনো ধরনের পরিবর্তন হয়নি, হাইড্রোজেন যা ছিল তাই আছে, ঠিক আছে। তার মানে এখানে জারণ বিজারণ দুটিই ঘটেছে, এইভাবে এটা জারণ বিজারণ বিক্রিয়া। একইভাবে সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেনকে দহন করলে তাদের অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়, এগুলো সবই হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় তাপ হচ্ছে একটা কি কমন উপাদান, ডেফিনেটলি অবশ্যই অবশ্যই কি হবে, তাপ উৎপন্ন হবে দহন বিক্রিয়ায়। যে কোনো কারোর সাথে অক্সিজেনের বিক্রিয়া হলেই তাপ উৎপন্ন হয় এবং তার অক্সাইড তৈরি হয়, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড হইতে পারে, সালফিউরাস অক্সাইড হইতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড বা পানি যেটাকে বলি আমরা। তো এইরকম করে সবার সাথে কি করে, সে বিক্রিয়া করে, অক্সিজেন বিক্রিয়া করে তার অক্সাইড উৎপন্ন করে এবং পানি উৎপাদন করে, এটাকে বলা হচ্ছে। এবং অক্সিজেন যার সাথে বিক্রিয়া করে সে অক্সিডাইজড হয়, এবং অর্থাৎ তার অক্সিডাইজড মানে কি জারণ ঘটে, অর্থাৎ তার জারণ ঘটে। আর অক্সিজেন নিজেরে কি ঘটে, বিজারণ, অর্থাৎ ডিঅক্সিডাইজড হয়। দহন বিক্রিয়ার প্রতি ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এবং অপর মৌল ইলেকট্রন ত্যাগ করে। তাই সুতরাং দহন বিক্রিয়া জারণ বিজারণ, কারণ প্রত্যেক ক্ষেত্রে অক্সিজেন যার সাথেই বিক্রিয়া হোক না কেন, অক্সিজেন কখনো ইলেকট্রন গ্রহণ করে না, ত্যাগ করে না। অক্সিজেন সবসময় ইলেকট্রন গ্রহণ করে এবং অন্যকে সে গ্রহণ, মানে অক্সিজেন সবসময় ত্যাগ করে, অন্যকে গ্রহণ করতে বাধ্য করে। ওকে, এই জন্য অক্সিজেন সবসময় ডিঅক্সিডাইজড হয় আর অন্যকে সে অক্সিডাইজড করে। ওকে, এরপর আছে নন রিডক্স বিক্রিয়া। এমন কিছু বিক্রিয়া আছে যেগুলোতে
বিক্রিয়া হয়, কিন্তু কারো জারণ মানের পরিবর্তন হয় না, অর্থাৎ কারো তোমার ওই যে জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন হয় না, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয় না। যেমন এখানে আমরা দেখছি হাইড্রোজেনের আয়ন, এখানেও জারণ সংখ্যা 1 ছিল, এখানেও জারণ সংখ্যা 1ই আছে। তার মানে এখানে হাইড্রোজেনের কি হয় নাই, কোনরূপ জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। এরকম কিছু কিন্তু এখানে কার্বন এবং অক্সিজেনে হয়েছে, কিন্তু কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোতে কারোরই তোমার হয় না, জারণ মানের পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা জিনিস তোমরা ডেফিনেটলি বুঝতে পারবা, তো জারণ বিজারণ, তাহলে তার মানে এখানে নন রেডক্স বিক্রিয়ায় কোনো মৌল অংশগ্রহণ করতে পারবে না, তাই না? নন রেডক্স বিক্রিয়ার মধ্যে কখনোই কোনো মৌল থাকবে না। কেন থাকবে না বলো তো? তার কারণ মৌল যদি থাকে, মৌলের জারণ মান তো 0, আর যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন তো হয় সে প্লাস অথবা মাইনাস হবেই। তার মানে কোনো মৌল যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগ তৈরি করে, অণুর মধ্যে থাকে, তখন তার জারণ মান ডেফিনেটলি থাকবে, জারণ মান অবশ্যই থাকবে। যৌগের মধ্যে, অণুর মধ্যে কোনো মৌল শূন্য জারণ মান হিসেবে থাকতে পারবে না, তার কিছু না কিছু জারণ মান থাকবেই। তার মানে আমরা বলতে পারবো যখন একটা কি থাকবে, শুধু একটা নর্মাল মৌল, একটা একাকী মৌলের অণু যখন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগ তৈরিতে অংশগ্রহণ করবে, তখন এটা চোখ বন্ধ করে জারণ বিজারণ বিক্রিয়া হবে, চোখ বন্ধ করে ওটা রিডক্স বিক্রিয়া। তাহলে কি কৌশল? যে বিক্রিয়ায় আবার এইখানে প্রভাবক হিসাবে মনে করো প্লাটিনাম দিছে, এইটা দেখে আবার কি মনে করো না যে এখানে তো একা হয়ে যায়, ও কিন্তু প্রভাবক উপরে থাকে, ওটা আলাদা জিনিস, ও তো বিক্রিয়ক না, তীর চিহ্নের উপর থাকলে হবে না। এই বিক্রিয়কের মধ্যে, তাহলে বিক্রিয়কের মধ্যে যদি তোমরা কি দেখো, কোনো একাকী মৌলের অণু বা পরমাণুকে দেখো, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হবে, রেডক্স হবে। কেন? তার কারণ মৌল যখন একা থাকে তখন জারণ 0, আর যখন সে যুক্ত হবে, পরমাণু অনুগঠন করবে, তখন ডেফিনেটলি তার একটা জারণ মান থাকবেই, পজিটিভ হোক বা নেগেটিভ হোক। তাহলে এখানে একটা তোমরা রেডক্স বিক্রিয়া চেনার একটা সহজ উপায় পেয়ে গেলাম। হ্যাঁ, এর বাইরেও রেডক্স বিক্রিয়া হইতে পারে, যে সবসময় যে মৌলই থাকবে তা না, মৌল না থাকলেও জারণ বিজারণ বিক্রিয়া হইতে পারে, বাট এটা একটা কি শর্ট ট্রিক্স। আর নন রেডক্স বিক্রিয়ায় কখনোই তোমার একাকী মৌল অংশগ্রহণ করবে না। নন রেডক্স বিক্রিয়া সবসময় দুটি যৌগের অণুর মধ্যে হবে। নন রেডক্স বিক্রিয়া সবসময় কি হবে, দুটি বা তিনটি অণুর মধ্যে ঘটবে। এখানে পরমাণু মানে যৌগের অণু, অণুটা কার অণু, যৌগের অণুর মধ্যে ঘটবে, সবসময় যৌগের অণুর মধ্যে ঘটবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি নন রেডক্স বিক্রিয়া কি। এমন অনেক রাসায়নিক বিক্রিয়া দেখা যায় যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, এ ধরনের রাসায়নিক বিক্রিয়াকে নন রিডক্স বিক্রিয়া বলে। এ ধরনের বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সুতরাং বিক্রিয়ায় কোনো ধরনের জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে না। নিম্নে বিভিন্ন প্রকার নন রিডক্স বিক্রিয়া দেখানো হলো: প্রশমন, আর একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এখানে দুইটা আছে, আরো কিছু আছে, হাইড্রোলাইসিস আছে, পানি যোজন বিক্রিয়া যেটাকে বলে, সংশ্লেষণ, এরকম কিছু বিক্রিয়া আছে, হাইড্রোলাইসিস বা পানি যোজন। এখানে দুইটা বিক্রিয়ার কথা বলছে, একটা হচ্ছে প্রশমন, একটা হচ্ছে অধঃক্ষেপণ। এই বিক্রিয়াগুলোতে দেখো দুইটি যৌগ অংশগ্রহণ করছে, দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে প্রশমন বিক্রিয়া হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এটা প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে প্রশমন বিক্রিয়া সবকিছু ফিক্সড। প্রশমন বিক্রিয়া হবে কি, হবে একটা অ্যাসিড, একটা থাকবে কি ক্ষার, উৎপন্ন হবে লবণ আর পানি, আর তার সাথে তাপ ডেফিনেটলি উৎপন্ন করবে সব সময়। এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়ার কমন তোমার ফরম্যাট। তো বিভিন্ন ধরনের অ্যাসিড থাকতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড, এইচ অবশ্যই থাকবে অ্যাসিডের ক্ষেত্রে, কারণ অ্যাসিড লবণ যদি পরের অধ্যায় হয়তো বা আছে। তো অ্যাসিড চেনার উপায় আছে, সেখানে হাইড্রোজেন থাকবে। আবার হাইড্রোজেন থাকলেই অ্যাসিড বিষয়টা সেটাও না, কিন্তু হাইড্রোজেন থাকতে হবে। যেমন HCH4, এটা কিন্তু অ্যাসিড না, এখানে হাইড্রোজেন আছে। ঠিক আছে, হাইড্রোজেন থাকবে, বাট সব হাইড্রোজেন থাকলেই যে অ্যাসিড হয় বিষয়টা সেরকমও না। তো এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তোমার যে ক্ষারের মধ্যে সবসময় ওএইচ থাকবে, ক্ষারের মধ্যে সবসময় কি থাকবে, ওএইচ থাকবে। আবার ওএইচ থাকলেই যে ক্ষার হবে বিষয়টাও তেমনও না, যেমন অ্যালকোহলের মধ্যেও ওএইচ থাকে। বাট অ্যাসিড এবং ক্ষারে এইচ এবং ওএইচ থাকতেই হবে। অ্যাসিড হইতে হলে এবং ক্ষার হইতে হলে এইচ এবং ওএইচ থাকাই লাগবে, বাট থাকলেই যে হবে বিষয়টা তা না, কিন্তু অ্যাসিড হইতে হলে থাকতে হবে। ঠিক আছে।
তো আমরা তাহলে ওইভাবে আমরা বলতে পারি সমস্ত অ্যাসিডেই এইচ আছে, সমস্ত ক্ষারেই ওএইচ আছে, কিন্তু সমস্ত এইচ এবং ওএইচ বিশিষ্ট পদার্থ কিনা অ্যাসিড ক্ষার না। আচ্ছা, ওকে, আমরা তাহলে বইয়ে চলে যাই। তাহলে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া বলে এবং এই ঘটনাটাকে বলা হয় প্রশমিত হওয়া। এটাকে বলা হয় কি? প্রশমিত হওয়া। অর্থাৎ ক্ষারের ক্ষারকত্ব নষ্ট হয়, অ্যাসিডের অ্যাসিডিটি নষ্ট হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রশমন। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। এই ধরনের বিক্রিয়াকে অ্যাসিড ক্ষার বিক্রিয়াও বলা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে, এটি একটি প্রশমন বিক্রিয়া, একে এইভাবে দেখানো যায়। তাহলে এখানে সবসময় কি হবে, এই এখানে তোমার যে ধাতুটা থাকবে, তোমার ক্ষারের ক্ষেত্রে সবসময় অবশ্যই একটা ধাতু থাকবে, ক্ষারের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, একটা ধাতু থাকবে, ক্ষারের হাইড্রোক্সাইড। এই ক্ষার কি করবে, অ্যাসিডের মধ্যে যে নেগেটিভ আয়নটা আছে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হ্যালোজেনগুলো থাকে, হ্যালোজেন ছাড়াও অন্য কিছুও থাকতে পারে, আয়নগুলো থাকতে পারে, ঠিক আছে, যৌগমূলকগুলো থাকতে পারে, ঠিক আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, যেমন কি সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু ক্লোরিন নাই, এখানে কি আছে, তোমার ঋণাত্মক আয়ন হিসেবে এই যে যৌগমূলকটি আছে। তাহলে সবসময় ধাতুটা কি হবে, ক্ষারের ক্ষেত্রে সবসময় ধাতু থাকবে। তো ক্ষারকে চেনার একটা এটা উপায় যে ক্ষারে অবশ্যই একটা কি থাকে, মোটামুটি ধাতু, একটা ধাতু থাকে আর ওএইচ থাকে আবার। তো এটা আর ক্ষারক আলাদা জিনিস, যাই হোক। তাহলে এখানে কি হবে, ধাতুটা সবসময় অ্যাসিডের যে ঋণাত্মক জিনিসটা আছে তার সাথে সবসময় যুক্ত হবে, তখন ওটা মিলে হবে লবণ। তাহলে ক্ষারের ধাতু এবং অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত মিলে হবে লবণ, আর ক্ষারের OH এবং অ্যাসিডের কি এইচ, এই দুইটা মিলে হবে পানি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি একটা ন্যাচারাল বিক্রিয়া, আর পানি উৎপাদন হইলেই সেখানে কি হবে, গ্যাস উৎপন্ন হবে, আমরা দেখছি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এইখানে তোমরা দেখবা যে এখানে কোনো ধরনের কি হবে না, অক্সিজেনের ইলেকট্রনের আদান প্রদান হবে না। তার কারণ এরা যে প্রথমে যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে এরা যেভাবে আয়নিত ছিল, ওই আয়নিত অবস্থায় শুধুমাত্র কি করবে, তাদের পজিশন চেঞ্জ করবে, ওই অবস্থায় তাদের কি করবে, জাস্ট পজিশনটাকে চেঞ্জ করবে। এখানে দেখো হাইড্রোজেন প্লাস এইচ প্লাস ছিল, আর এখানে ক্লোরাইড ছিল, আর এখানে কি ছিল, সোডিয়াম পজিটিভ আয়ন ছিল, আর OH ছিল কি নেগেটিভ। ওই একই অবস্থায় দেখো এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এখানে কি আছে, পজিটিভ হিসেবেই আছে, আর ক্লোরিন এখানে ক্লোরাইড হিসেবেই আছে। আর এখানে হাইড্রোজেনে আমরা জানি এইচ প্লাস আর OH মাইনাস, অর্থাৎ কারো কোনো ধরনের কি হয়নি, যে যেরকম আয়নিত ছিল ওই অবস্থাতেই জাস্ট কি করছে, পজিশন চেঞ্জ করছে। এটাকে এই জন্য এটাকে অনেক সময় তোমার বিনিময় বিক্রিয়াও বলে। অনেক সময় এই বিক্রিয়াগুলোর নামকে, প্রশমন এবং অদক্ষমন বিক্রিয়াগুলোকে বিনিময় বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে, বিনিময় তো মনে হয় লেখা আছে, তাই না, নন রেডক্স বিক্রিয়া আছে, নাই লেখা নাই, এগুলোকে বিনিময় বিক্রিয়া বলে। বিনিময় মানে কি, ওই যে এখানে আসলো আবার ও ওখানে চলে গেল, মানে সোডিয়ামটা ক্লোরিনের কাছে আসলো আর হাইড্রোজেনটা OH এর কাছে চলে গেল, অথবা উল্টাভাবে আমরা বলতে পারি যে ক্লোরিন গেল সোডিয়ামের কাছে, OH আসলো হাইড্রোজেনের কাছে, অর্থাৎ পজিশনটা চেঞ্জ করলো। পজিশন কি করলো, চেঞ্জ করলো। তারা যেরকম আয়ন ছিল ওই সেম ওই রকমই আয়নিত অবস্থায় থাকলো, কেউ ইলেকট্রন কেউকে দিল না, জাস্ট কি করলো, তারা তাদের তাদের যে আয়নগুলোর আকর্ষণ, এবং এখানে দেখো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এদের মধ্যে আকর্ষণটা বেশি হয়, আর এখানে এইচ প্লাস এবং OH মাইনাস এদের মধ্যে আকর্ষণটা বেশি হয়। সবই কিন্তু কি, এখানেও H প্লাস এবং Cl মাইনাস আছে, এখানেও Na প্লাস OH মাইনাস আছে, সবই কিন্তু এখানে কি এই দুইটার মধ্যে এই চারটা অণু কি আছে, এই চারটাই একসাথে আছে। শুধু হইল কি, এরা দুজন একসাথে ছিল আর এরা দুজন একসাথে ছিল, কিন্তু এদের দুজনের মাঝে সম্পর্কটা একটু গাঢ়, আর ওদের সম্পর্কটা কি একটু গাঢ়। এই জন্য কি করলো, তারা তাদের কি করলো, জাস্ট পার্টনার পরিবর্তন করলো, তারা কি করলো, তাদের পার্টনার পরিবর্তন করলো, ঠিক আছে। তো এই জন্য এখানে এক্সট্রা ভাবে কি করা লাগে না, ইলেকট্রন আদান প্রদান করা লাগে নাই। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা আছে প্রশমন বিক্রিয়া, এবং এগুলাকে জেনারেলি বলা হয়, নন রেজক বিক্রিয়াগুলোকে জেনারেলি বিনিময় বিক্রিয়াও বলা যেতে পারে, অর্থাৎ এ মানে স্থান বিনিময় করে জাস্ট, ঠিক আছে। তাহলে এক ধরনের গেলাম, আর এক ধরনের প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন করে, এটা বলছিলাম। অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, এবং অ্যাসিড এবং ক্ষার উভয়ে তীব্র হলে এই তাপের পরিমাণ হয় এত। তাপটাও এখানে ফিক্সড, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য
57.34 প্রায় প্রায় এটা ফিক্সড এরকম না, প্রায় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয় প্রায়। তাহলে তাপের পরিমাণটাও এখানে মোটামুটি ফিক্সড। প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড কি করে, হাইড্রোজেন আয়ন সরবরাহ করে। তার মানে অ্যাসিডে সবসময় H+ থাকবেই, H+ আয়ন সরবরাহ করে, এবং ক্ষার কি করে, OH সরবরাহ করে। এই দুইটা মিলে কি হয়, পানি তৈরি হয়। আর বাকি এইচের সাথে যে নেগেটিভ প্রান্ত এবং OH এর সাথে যে পজিটিভ প্রান্ত ছিল, এই দুইটা মিলে কি হয়, লবণ তৈরি করে। এবং লবণটা সাধারণত পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, এটা প্রিয় মানে তোমার শক্ত লবণ হিসেবে থাকে না, দুই একটা ব্যতিক্রম ছাড়া এগুলো। মানে তাহলে পানি তৈরি হয়, আর সোডিয়াম এবং ক্লোরাইড আয়নটা কি হয়, দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড পানিতে থাকলে এমনিতেই কি হয়, দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এটা পানি তৈরি হয়, আর সোডিয়াম আর ক্লোরাইড কি করে, দ্রবীভূত অবস্থায় থাকে। পরে তাপ দিয়ে যদি পানিকে বের করে নেওয়া হয়, তখন সোডিয়াম আর ক্লোরাইড একসাথে আবার কি একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইডের কঠিন দানা তৈরি করে। তো এই দ্রবণে উপস্থিত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে আপাত দৃষ্টিতে এরা কি করে না, প্রথমত এরা কি করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কেন? ওই যে ওরা দ্রবীভূত অবস্থায় থাকে, পানিতে ওরা কি করে, দ্রবীভূত অবস্থায় থাকে। শুধু বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে, অক্সিজেন, এই হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়ন এবং এই OH আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরাই শুধু কি করে, নিজের সাথে যুক্ত হয়ে H2O তৈরি করে। আর সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন কি করে, তারা পাশাপাশি থাকে কিন্তু যুক্ত হয় না। কেন? এই যে দ্রবীভূত অবস্থায় থাকে, আমরা জানি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এইভাবে থাকে। এই জন্য যত অ্যাসিডের বিক্রিয়া হয়, যে অ্যাসিডই হোক না কেন, যে ক্ষারই হোক না কেন, একই পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার পেছনের কারণটা হচ্ছে এইটা, যে ওখানকার অ্যাসিড এবং ক্ষারের যে অন্য যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো আছে, অর্থাৎ ক্ষারের ধাতু এবং অ্যাসিডের যে ঋণাত্মক প্রান্তটা আছে, এরা কি করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওরা কি করে, পাশাপাশি অবস্থান করে। আর শুধুমাত্র অ্যাসিডের H+ এবং ক্ষারের OH- এরাই কি করে, বিক্রিয়া করে পানি তৈরি করে। এই জন্য তার পানি তৈরি হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই জন্য অ্যাসিড ক্ষার প্রশমনে সবসময় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাপ উৎপাদী বিক্রিয়া ΔSকে মাইনাস দ্বারা প্রকাশ করে, এটা আমরা জানি। তো এটা তোমরা এখানে অনেক তাহলে বুঝতে পারলা কি কি, এখানে এখানে আমরা অনেক কিছুই প্রশমন বিক্রিয়া সেক্ষেত্রে অনেক ইনফরমেশন আমরা জানলাম। তাহলে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যেকার বিক্রিয়া। এখানে সবসময় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, উৎপন্ন হবে লবণ পানি। অ্যাসিডের মধ্যে সবসময় OH+ থাকবে, ক্ষারের মধ্যে OH থাকবে। আর এখানে কি হবে, বিক্রিয়ায় শুধুমাত্র অংশগ্রহণ করবে অ্যাসিডের H+ এবং ক্ষারের OH-, এরাই শুধু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই দুইটাই শুধু বিক্রিয়া অংশগ্রহণ করে পানি তৈরি করবে, এই দুইটা বিক্রিয়া অংশগ্রহণ করবে না। কেন করবে না? তার কারণ তারা এই উৎপন্ন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। এই জন্য এখানে সবসময় একটা ফিক্সড পরিমাণ তাপ উৎপন্ন হবে, যে চাপটা পানি উৎপাদনে হাইড্রোজেন H+ এবং OH- পরস্পরের সাথে যুক্ত হয়ে, যে আমরা জানি যে বন্ধন যখন গঠন হয়, তখন সেখান থেকে কি হয়, তাপ শক্তি রিলিজ হয়। তো এই পানির বন্ধন গঠন হওয়ার জন্য যে পরিমাণ তাপ শক্তি রিলিজ হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া শুধু সেই পরিমাণ তাপই সবসময় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে তোমরা বলতে পারো যে সোডিয়াম এবং ক্লোরাইডের বিক্রিয়া, এখানেও তো তাপ রিলিজ হওয়ার কথা, কিন্তু আমরা বারবার বলতেছি যে এরা কি হয়, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, এরা বিক্রিয়ায় এরা পরস্পরের সাথে কি হয় না, যুক্ত হয় না। ওই জন্য শুধুমাত্র পানি উৎপাদন হওয়ার জন্য যে পরিমাণ তাপ রিলিজ হওয়া দরকার, ততটুকুই তাপ উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? তো মোটামুটি আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা আশা করি তোমাদের হয়েছে। এই তার মানে আমরা বলতে পারি যে H+ এবং OH- একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া মেইনলি কে, হাইড্রোজেন আয়ন প্লাস OH হাইড্রক্সাইড আয়ন, এই দুইটা মিলে যখন পানি উৎপাদন হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেখানে ΔH এর মান আছে -57.34 কিলোজুল। ঠিক আছে? তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়াকে তাহলে আমরা বলতে পারি যে পানি তৈরি একটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? তাহলে প্রশমন বিক্রিয়া বলতে আমরা, সুতরাং প্রশমন বিক্রিয়া বলতে আমরা H+ এবং OH আয়নের সহযোগে পানি উৎপন্ন করার বিক্রিয়াকেই বুঝে থাকি। তার মানে প্রশমন বিক্রিয়া শুধুমাত্র এটাই হয়। আর ওখানকার যে ঋণাত্মক এবং ধনাত্মক আয়নগুলো আছে, তারা পানিতে মিশ্রিত অবস্থায় থাকে, তারা আপাতত দৃষ্টিতে একত্রিত হয় না বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অ্যাসিড হিসেবে আমরা যে কোনো তীব্র অ্যাসিড নিই না কেন, প্রতি ক্ষেত্রেই কী হবে, এই হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিড কী করবে, হাইড্রোজেন আয়ন সরবরাহ করবে, এবং কোনো ক্ষার হিসেবে কোনো তীব্র ক্ষার নিলে সেটি OH আয়ন সরবরাহ করবে, এবং অতঃপর এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি উৎপাদন করবে।
1 মোল পানি উৎপাদন করতে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। হিসাব করে দেখা গেছে 1 মোল তাপ উৎপাদন করার জন্য কত লাগে? 57.34 কিলোজুল তাপ লাগে। এই জন্য প্রশমন বিক্রিয়ার যে ডেল্টা এইচ এর মান হচ্ছে কত? 57.34 কিলোজুল পার মোল। এখন তোমরা বলতে পারো যে ওখানে তো কিলোজুল পার মোল ছিল না। তখন এখানে এমন একটা বিক্রিয়া দেখানো হয়েছে যে বিক্রিয়ায় একটাই মাত্র কি পানি উৎপন্ন হয়েছে। আবার কিছু কিছু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আছে যেগুলোতে তোমার 2টা পানির অণু তৈরি হতে পারে। তখন কিন্তু হয় কি করতে হবে, শুধু কিলোজুল লিখলে 2 দিয়ে গুণ দিয়ে লিখতে হবে, অথবা কিলোজুল পার মোল 57.34 কিলোজুল পার মোল হিসেবে লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়ার এখানে এই পরীক্ষাটা পড়তে হবে এই জন্যই যে এখানে লিটমাস পেপারের বর্ণের পরিবর্তনের কথা বলা আছে। যে লিটমাস পেপারের লাল রং, নীল লিটমাস লাল হয়ে যায়। তাহলে কি হয় দেখো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। একটি কাচপাত্র বা বিকারে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নাও, অপর একটি বিকারের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নাও। তাহলে এটা হচ্ছে ক্ষার, ওটা হচ্ছে অ্যাসিড। বিকারের দ্রবণের মধ্যে একটি নীল লিটমাস পেপার নিমজ্জিত করো। তাহলে বিকারের মধ্যে এরপর ড্রপার ব্যবহার করে বাম হাত দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ ধীরে ধীরে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে ঢালতে থাকো। তাহলে অ্যাসিডটা আস্তে আস্তে ঢালতে হয়, নইলে বেশি করে ঢাললে এখানে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সাথে ডান হাত দিয়ে একটি কাচদণ্ড দিয়ে নেড়ে নেড়ে হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করো। যে মুহূর্তে লিটমাস পেপারের রং লাল হয়ে যাবে সেই মুহূর্তে মনে করতে হবে বিকারের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে গেল। তাহলে যখন প্রশমন হবে তখন নীল লিটমাস কেমন হয়ে যাবে? লাল হয়ে যাবে। তাহলে কেমন হবে? নীল লিটমাস লাল হয়ে যাবে। তাহলে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। পাওয়া গেল। তাহলে ক্ষার উল্টাটা করে। তাহলে ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। লাল লিটমাস, তাহলে অ্যাসিড কি করে? নীলকে লাল করে। অম্ল লাল করে। অম্ল এইভাবে মাথায় রাখবা, অম্ল লাল করে। অম্ল লাল। অ্যাসিডের আরেকটা নাম আছে অম্ল। তাহলে অম্ল থেকে লাল। অম্ল কি করে? লাল করে। কাকে লাল করে? নীলকে লাল করে। এই তো হয়ে গেল। এরপর দেখো অধঃক্ষেপণ বিক্রিয়া, আরেকটি নিয়ন রিডক্স বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ায় একই দ্রাবকে দুটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন করে তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয় বা খুবই কম পরিমাণে দ্রবণীয় হয় তবে তা বিক্রিয়া পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হয়। ঠিক আছে, আমরা ওই যে এই যে প্রশমন যে বিক্রিয়াটা বললাম এখান থেকেই আমরা কি করতে পারি এটাও বুঝতে পারবো। দেখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা যে নন নন রিডক্স বিক্রিয়ায়, দেখো নন রিডক্স বিক্রিয়ায় কিন্তু উৎপাদেও কি থাকতে হবে? নন রিডক্স বিক্রিয়ায় উৎপাদেও যৌগের অণু থাকতে হবে, বিক্রিয়কে যৌগের অণু থাকতে হবে। যদি কখনো মৌলের অণু তৈরি হয়, উৎপাদে যদি কি হয়? মৌলের অণু তৈরি হয়, মনে করো হাইড্রোজেন তৈরি হয়েছে, তাহলে এখানে তো হাইড্রোজেন কি ছিল? হাইড্রোজেন অণুর মধ্যে কোনো মৌল অণুর মধ্যে অবশ্যই পজিটিভ নেগেটিভ কিছু না কিছু হিসাবে থাকবেই। যখনই সে একা হয়ে যাবে তখন শূন্য হয়ে যাবে, অর্থাৎ জারণ মানে পরিবর্তন হবে। তার মানে আমরা আরও দেখতে পাইলাম যে রিডক্স বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়কেই যে সিঙ্গেল মৌল থাকবে তা না, উৎপাদেও যদি সিঙ্গেল মৌল থাকে সেক্ষেত্রেও সেটা রিডক্স বিক্রিয়া হবে। তাহলে নন রিডক্স বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়ক কোথাও কি থাকা যাবে না? সিঙ্গেল মৌল থাকা যাবে না, সিঙ্গেল মৌলের অণু থাকা যাবে না। নন রিডক্স বিক্রিয়ায় কখনোই কি থাকবে না? উপরে বিক্রিয়ক এবং উৎপাদে কি থাকবে না? সিঙ্গেল অণু, সিঙ্গেল পরমাণু থাকবে না। সিঙ্গেল পরমাণু মানে সিঙ্গেল মৌলের পরমাণু বা অণু থাকবে না। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক নন রিডক্সে তাহলে কি হবে? যৌগের অণু থাকবে, উভয় পাশেই কি থাকবে? যৌগের অণু থাকবে। আচ্ছা, তাহলে প্রশমন বিক্রিয়াটা কি জিনিস? আমরা এইখানে দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এখানে কি হয়েছে? আমরা দুইটা জিনিস, পানি পানি তৈরি হয়েছে এবং সোডিয়াম এবং ক্লোরাইড মিলে কি হয়েছে? এই সোডিয়াম ক্লোরাইড লবণটা পানির মধ্যে মিশ্রিত, তাই কি হবে? সোডিয়াম ক্লোরাইড যুক্ত না হয়ে পানি সে মিশ্রিত অবস্থায় থাকবে। কিন্তু কিছু লবণ আছে, যেমন ম্যাগনেসিয়াম, খুব সম্ভবত ম্যাগনেসিয়াম নাইট্রেট, যাই হোক নিচে আছে, এইরকম একটা লবণ আছে যে লবণটা কি হয়? পানিতে দ্রবীভূত
হয় না। যে লবণটা কি হয়, ওই সিলভার ক্লোরাইড, সরি হ্যাঁ সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড লবণ কি হয়, পানিতে দ্রবীভূত হয় না। সিলভার ক্লোরাইড দ্রবণ কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। তাহলে ওইখানে যদি তোমার বিক্রিয়াটা হয় তখন কি হবে, তখন সিলভার ক্লোরাইড তো পানির মধ্যে কি থাকবে না, দ্রবীভূত থাকবে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস আছে, তার মানে এখানে তো পানি অবশ্যই আছে। এখানে সিলভার নাইট্রেট অ্যাকুয়াস মানে হাইড্রোলাই, তার মানে কি জলীয় দ্রবণ, তার মানে এখানেও কি আছে, অবশ্যই পানি আছে। তো দুই জায়গাতেই কি আছে, পানি আছে। এখন যখন এটাও একটা কি তোমার বিক্রিয়া, তাহলে এই অদক্ষণ বিক্রিয়া কেন বলা হচ্ছে, দেখো এইখানে দেখো এই সিলভার কি হবে, ক্লোরিনের সাথে যুক্ত হবে, আর নাইট্রোজেন যুক্ত হবে নাইট্রাইটের সাথে, নাইট্রেটের সাথে। তাহলে কি করলো, এরা স্থান পরিবর্তন করলো, বিনিময় করলো, স্থান বিনিময় করলো। কিন্তু দেখো সিলভার ক্লোরাইড যেটা তৈরি হলো, এটা কিন্তু কি আর পানিতে দ্রবীভূত হবে না, এটা শক্ত অবস্থায় কি থেকে যাবে। আর সোডিয়াম নাইট্রেট যেটা তৈরি হবে সেটা পানিতে দ্রবীভূত হবে, সেটা পানিতে দ্রবীভূত হয়ে থাকবে। আর সিলভার ক্লোরাইড যেটা, সেটা পানিতে দ্রবীভূত না হয়ে কি হবে, নিচে জমা হয়ে থাকবে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় দুটি দ্রাবক বিক্রিয়া করে যে উৎপাদগুলো তৈরি হবে, সেই উৎপাদগুলোর মধ্যে একটি পানিতে দ্রবীভূত হবে, আরেকটি পানিতে দ্রবীভূত হবে না। যেটা দ্রবীভূত হবে না সেটা পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হবে, এটাকে বলা হয় অধঃক্ষেপ। তাহলে অধঃক্ষেপ, প্রেটিসিপেট। তাহলে প্রেটিসিপেট মানে হচ্ছে অধঃক্ষেপ, আর প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপণ। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। একইভাবে বেরিয়াম সালফেটও পানিতে দ্রবীভূত হয় না। এই জন্য সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করে তখন বেরিয়াম সালফেট এবং সিলভার ক্লোরাইড তৈরি হয়। এটা আবার উল্টা বিক্রিয়া হয় না, এগুলোর কি হয় না, উল্টো বিক্রিয়া জেনারেলি হয় না। সব বিক্রিয়ারই তোমার যে রিভার্স বিক্রিয়া হবে বিষয়টা তা না, ম্যাক্সিমাম বিক্রিয়ারই কি থাকে, তোমার পশ্চাৎ বিক্রিয়া থাকে। কিন্তু এই বিক্রিয়াগুলোর পশ্চাৎ বিক্রিয়া জেনারেলি থাকে না, কারণ এগুলো অদক্ষেপ হয়ে নিচে পড়ে যায়। আবার যেগুলো গ্যাস হয়ে উপরে উড়ে যায় ওগুলোরও বিপরীত বিক্রিয়া ওভাবে ঘটে না, ঘটলেও এটা খুবই সামান্য, ঘটলেও কি খুবই সামান্য পরিমাণে ঘটে। তো এই জন্য এগুলোকে বিপরীত রিয়াকশন হয় না বললেই চলে, হয় হলেও সেটা খুবই সামান্য। তাহলে এই যে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, এখানে বেরিয়াম সালফেট তৈরি হলো। এই বেরিয়াম সালফেটটা কি তোমার কঠিন, এটা পানিতে দ্রবীভূত হবে না। তাহলে এখানে এমসিকিউ আসতে পারে, কে কে পানিতে দ্রবীভূত হয় না, এগুলো এমসিকিউ মাথায় রাখতে হবে। যে সোডিয়াম সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, বেরিয়াম সালফেট পানিতে দ্রবীভূত হয় না। তবে কিছু অধঃক্ষেপণ বিক্রিয়া আছে। তো এই অধঃক্ষেপণ বিক্রিয়াগুলোতে দেখো কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, আমি বারবার দেখাচ্ছি না। দেখো এখানে সবার কি আছে, যার যা জারণ মান তাই আছে, দেখো প্রত্যেকের জারণ মান সেম থাকতেছে, তোমরা হিসাব করলেই দেখতে পাবা। আর কিছু অধঃক্ষেপণ বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে কি হচ্ছে, ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এগুলো সম্পর্কে পরের ক্লাসে জানা যাবে। তো এইখানে দেখো, এখানে সবার জারণ মান কি আছে, সেম আছে, সবার জারণ মান সেম। সোডিয়াম এখানে দেখো +1 আছে, ক্লোরিন -1, এখানে নাইট্রেট কি আমাদের নাইট্রেট -2, এখানে সিলভারও কি -2 হিসেবে আছে। নাইট্রেট সিলভার, এখানে দেখো সিলভার ক্লোরাইড এখানে 1 হিসেবে আছে। নাইট্রেট এখানে একটা দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে যৌগের অধঃক্ষেপ উৎপন্ন হয় বিক্রিয়ার সেই যৌগের পাশে নিচে, ডান পাশে নিচে তীর চিহ্ন দেওয়া হয়। তাহলে আমি বলেছিলাম যে যে যৌগ উপরে উঠে গ্যাস যখন হয় তখন তার ডান পাশে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া হয়, আর যেটা অধঃক্ষেপ হিসেবে নিচে পড়ে সেটার ডান পাশে নিচের দিকে কি তীর চিহ্ন দেওয়া হয়। তাহলে এই চিহ্ন কি নির্দেশ করে, গ্যাস, যেটা কি হবে উড়ে যাবে। আর এইটা কি নির্দেশ করে, পদক্ষেপ নির্দেশ করে, অর্থাৎ সলিড। ঠিক আছে, পদক্ষেপ নির্দেশ করে। ওকে, এরপর দেখো বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। তো বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি আছে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাওয়া যায় যেগুলো রিডক্স এবং নন রিডক্স শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না। নিচে কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া আলোচনা করা হলো। তাহলে এগুলো রিডক্স নন রিডক্স কোনোটার মধ্যেই পড়ে না, সেগুলো এখানে আলোচনা করা হলো। 1 নম্বর বলা আছে আর্দ্র বিশ্লেষণ বা পানির বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি বা অন্য কোনো যৌগ, পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বলে। তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে যদি এখানে বিক্রিয়ক হিসেবে পানি থাকে, বিক্রিয়ক হিসেবে অন্য একটা যৌগ থাকবে, তার সাথে আরেকটা থাকবে কি
পানি, এই পানি যখন কোনো কিছুর সাথে যুক্ত হবে, একটা নতুন যৌগ তৈরি হবে, তখন এটাকে বলা হবে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। আর পানি যোজন আবার আলাদা জিনিস, ওগুলোকে পানি যোজন বিক্রিয়া বলে। তো এখানে সিলিকন টেট্রাক্লোরাইড এবং পানি বিক্রিয়া করেছে, অতএব এটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় অনেক সময় অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন হয়। কেমন যৌগ উৎপন্ন হয়? অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন হয়। সেক্ষেত্রে বিক্রিয়াটি অধঃক্ষেপণ হিসেবেও বিবেচিত হতে পারে। অস্বচ্ছ দ্রবণীয় মানে একটা দ্রবণ অস্বচ্ছ কখন হয়? যখন সেটা মানে তোমার পানির সাথে মিশে না, ঠিক আছে, পানির সাথে যখন মিশে না তখন এটা অর্থাৎ অদ্রবণীয় হয়। তখন সেটা যদি ছোট ছোট অণুতে পরিণত হয় তখন সেটা অস্বচ্ছ বানায় ফেলে, ঠিক আছে। এই জন্য যখন অস্বচ্ছ দ্রবণ তৈরি হবে তখন বুঝতে পারবো যে ওখানে অধঃক্ষেপ পড়ছে। অধঃক্ষেপ পড়া মানে যে সবসময় নিচে পড়ে যাওয়া, বিষয়টা তা না। আমরা অনেক সময় মনে করতে পারি যে কোনো বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়ছে, অদ্রবণীয় হয়েছে, তার মানে মনে হয় এটা সবসময় কি হবে, একদম মানে নিচেই এভাবে জমা পড়তে হয়, বিষয়টা তা না। অনেক সময় সেগুলো হতে পারে কি ছোট 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 কণায় বিভক্ত হয়ে পানির মধ্যে ঘুরে বেড়াতে পারে, ঠিক আছে, অণুতে বিভক্ত হয়, অণু ভাঙবে না। আমরা জানি যখন মিশ্রিত হয়, দ্রবণীয়তা বলতে আমরা বুঝাই যে, যেমন দ্রবণীয়তা বলতে সোডিয়াম এবং ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হয় তখন দেখো সোডিয়াম এবং ক্লোরাইডের বন্ধন ভেঙে গিয়ে এখানে কি ঢোকে, ওএইচ ঢোকে আর H+ ঢোকে, ঠিক আছে। এটা দ্রবণীয়তা বলতে এটা বোঝায়। আর এটা এটাকে বলতে মিশ্রণ। একটা জিনিস পানিতে এরকম করে দ্রবীভূত হয় নাই, কিন্তু সে কি করছে, ছোট ছোট অণুতে কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গিয়ে পুরো পানিতে ছড়িয়ে বেরোচ্ছে, এটাকে বলা হচ্ছে মিশ্রণ। এটাকে কিন্তু দ্রবণ বলা যাবে না। সেক্ষেত্রেও এটাকে অধঃক্ষেপ হিসেবে বিবেচনা করা যাবে। অর্থাৎ অধঃক্ষেপ মানেই হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় এমন কোনো সলিড উপাদান তৈরি হয় যেটা পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু আবার দ্রবীভূত না হওয়ার অর্থ এরকম না, দ্রবীভূত না হওয়ার অর্থ যে নিচে জমা হয়ে থাকবে, বিষয়টা তাও না। এটা পানিতে কি থাকতে পারে, মিশ্রিত অবস্থায় থাকতে পারে। তাহলে মিশ্রণ এবং দ্রবণের মধ্যে ডিফারেন্স আছে। দ্রবণ মানে এই যে অণুটা ভেঙে গিয়ে পানির সাথে মিশে যাওয়া, আর মিশ্রণ বলতে অণুগুলো অ্যাসিডিস ওইরকমই থাকবে, শুধুমাত্র পানিতে ঘুরে বেড়াবে, ঠিক আছে। যেমন বালি, বালি কি মিশ্রিত হয়, বালি কিন্তু দ্রবীভূত হয় না। দেখো কাদা, কাদা মাটি যদি পানিতে নিয়ে এরকম করে তোমরা কাঠি দিয়ে নাড়ো, তাহলে দেখবা যে এটা কি হবে, পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু পানিতে মিশ্রিত হবে, পুরো পানিতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, পানিটাকে ঘোলা করে ফেলবে। তো আশা করি তোমরা মিশ্রণ এবং দ্রবণের মধ্যে ডিফারেন্সটা বুঝছো। তো নিম্নের বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলা যেতে পারে, যেমন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, টেট্রা না অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ট্রাইক্লোরাইড বা শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে দেখো তোমার জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এগুলো পড়তেছে না, যদিও এটাকে যদি আমরা ওইভাবে দেখি তাহলে এখানে তোমার নন রিডক্স বিক্রিয়া বললেও কি বলতে পারি, এগুলোকে নন রিডক্স বিক্রিয়া বললেও বলা যেতে পারে। কিন্তু জেনারেলি এগুলো রিডক্স নন রিডক্সের মধ্যে না ফেলে এগুলো বিশেষ নাম দেওয়া হয়েছে, কিন্তু এগুলোকে নন রিডক্স বললেও কোনো সমস্যা নেই। এখন এখানে তো কোনো ধরনের ইলেকট্রনের আদান মানে কারো জারণ সংখ্যার দেখো পরিবর্তন হয়নি, যার যা আছে তাই আছে, ঠিক আছে। এই জন্য নন রিডক্সের মধ্যেও পড়ে, বাট এটাকে যেহেতু পানির সাথে বিক্রিয়া করে এটাকে আলাদাভাবে হাইড্রোলাইসিস বলা হচ্ছে, ঠিক আছে। আবার এইখানে অ্যালুমিনিয়াম যে হাইড্রোক্সাইড, এটা পানিতে অদ্রবণীয়। এটা দেখো এই যে সলিড হিসাবে আছে, এটা নিচে পড়বে অথবা পানিতে তোমার মিশ্রিত অবস্থায় থাকবে, ঠিক আছে। অদ্রবণীয় মানে কিন্তু মিশ্রিতও হবে না, বিষয়টা তা না। তো এরপর আরেকটা বিক্রিয়া আছে পানি যোজন। ওটা হচ্ছে পানির কি, পানির সাথে বিক্রিয়া করে, ওটা পানির সাথে কি করে, এরা বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি হয় দুটি। আর এখানে আছে পানি যোজন। পানি কি করে, এখানে ভেঙ্গে গিয়ে যুক্ত হয় না। এখানে বিষয়টা দেখো, অনেক সময় দেখা যায় আয়নিক যৌগগুলো কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। এ ধরনের বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া হয় বলে। তাহলে এদের তার মানে স্ফটিক গঠন মানে কি, এরকম একটা আমরা জানি ত্রিমাত্রিক গঠন তৈরি করার জন্য তারা কি করে, এইরকম ত্রিমাত্রিক গঠন তৈরি করার জন্য তাদের অনেক সময় পানির অণুর সাথে যুক্ত হওয়া প্রয়োজন পড়ে। তখন দেখা যায় নিজেদের যে অণুগুলো আছে, নিজেদের যে আয়নগুলো আছে, শুধুমাত্র ওই অণু দিয়ে এদের ওই আয়ন বা অণু পরমাণুগুলো দিয়ে তাদের এরকম ত্রিমাত্রিক কাঠামো তৈরি হয় না। ফলে দেখা যাচ্ছে যে এই স্ফটিক গঠন করার জন্য তাদের পানি প্রয়োজন হয়। তখন তারা কি করে, পানির অণুকে জাস্ট পানির অণু হিসেবেই নিজের সাথে কি করে, এইভাবে যুক্ত করে নেয়, অর্থাৎ তাদের মাঝখানে ঢুকায় নেয়। তখন এটাকে পানি যোজন বলে। অর্থাৎ এখানে পানি কেমিক্যালি
ভেঙে গিয়ে তাদের সাথে, এখানে যখন পানি কি হয়েছে কেমিক্যালি ভেঙে গিয়ে ওএইচ এখানে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়েছে, আর এইচ প্লাসটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এইখানে কি হয়, তোমার পানিটা কেমিক্যালি ভেঙে যায় না, ভেঙে গিয়ে সালফারের সাথে যুক্ত হয়, বিষয়টা তা হয় না। এখানে শুধুমাত্র কি হয়, তোমার পানিটা পানির অণু হিসেবেই তার সাথে কি হয়, ওই মৌলটার সাথে যুক্ত হয়ে যায়। এগুলোকে মনে হয় কেলাস পানি বলে, এগুলোকে কি বলা হয়, কেলাস পানি বলা, এটাকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। এটা এই জিনিসটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। কপার সালফেট আর 5 অণু পানির নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এরকম অনেকগুলো ভিট্রিয়ল আছে, ব্লু ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল। তোমার ফেরাস সালফেট অর্থাৎ এই যে অক্সিজেনের সাথে মানে আয়রন এবং সালফেটের সাথে কত সংখ্যক পানি, একটা নির্দিষ্ট সংখ্যক পানির অণু যুক্ত হলে সেটাকে সবুজ ভিট্রিয়ল বলে, ঠিক আছে। আর তোমার আবার সাদা ভিট্রিয়ল আছে সিলভার ক্লোরাইডের সাথে খুব সম্ভবত। তো এইরকম অনেকগুলো ভিট্রিয়ল আছে, বাট এটা হচ্ছে কি কপারের যদি হয় ব্লু ভিট্রিয়ল, আর আয়রন যদি থাকে, আমি পানি অণুটার পরিমাণ বলতে পারছি না, বাট এটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল যদি আয়রন সালফেটের সাথে এরকম যুক্ত হয়। আর আর সাদা ভিট্রিয়ল হচ্ছে জিঙ্ক সালফেটের সাথে যদি এরকম এন সংখ্যক পানি, কত পানির অণুটা স্পেসিফিক আমার মনে নাই, কিন্তু এরকম হবে 7, 8 বা 4, 5 এরকম হবে। যখন জিঙ্ক সালফেটের সাথে এটা হবে তখন এটা হবে সাদা ভিট্রিয়ল। কি ভিট্রিয়ল? সাদা ভিট্রিয়ল। আর ফেরাস সালফেট হইলে সবুজ ভিট্রিয়ল, আর কপার সালফেট হলে ব্লু ভিট্রিয়ল বা নীল। আমরা জানি কপারের কালার আছে নীল, এটাকে কপার পেন্টাহাইড্রেট কপার সালফেটও বলা হচ্ছে, অর্থাৎ 5টা হাইড্রোজেন আছে এই জন্য 5টা পানি আছে এই জন্য পেন্টাহাইড্রেট। আর কপার সালফেট, এটা তো কপার সালফেট। ওকে, তো এইভাবে এই বিক্রিয়াগুলো পানি যোজন বিক্রিয়া, আরও পানি যোজন বিক্রিয়া এখানে সব আছে। ও জিঙ্ক সালফেটের 7 অণু পানি, এটা হচ্ছে সাদা ভিট্রিয়ল, এটা হচ্ছে সাদা ভিট্রিয়ল। ও আর আয়রন, হ্যাঁ ফেরাস সালফেট আর 7 অণু পানি, এটা হচ্ছে তোমার সবুজ ভিট্রিয়ল, ঠিক আছে, সবুজ ভিট্রিয়ল। আর যে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 6 অণু পানি, এটা কি, এটার নাম নাই, থাকতেও পারে। আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথেও 7 অণু পানি। তাহলে সবার সাথে মোটামুটি 7 অণু পানি, শুধুমাত্র ক্যালসিয়ামের সাথে 6 অণু আর কপারের সাথে 5 অণু। ক্যালসিয়াম এবং কপারটাই মাথায় রাখবে, ক্যালসিয়াম এবং কপার দুইটাতেই সি আছে, ক্যালসিয়াম এবং কপার, একটাতে 5 একটাতে 6। আর বাকিগুলোতে দেখো যেগুলোতে সি নাই সেগুলো সব 7। এগুলো কৌশল বিভিন্ন ধরনের আছে। তার মানে কপার আর ক্যালসিয়ামে সি আছে, ওই জন্য এদের একটাতে 5 আর একটাতে 6, ঠিক আছে। কপারের জারণ মান বেশি, কপার অধিক সক্রিয় এই জন্য 6, ক্যালসিয়াম বেশি সক্রিয় এই জন্য 6, কপার একটু কম সক্রিয় এই জন্য 5। এগুলো কিন্তু নিয়ম না, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি কৌশল হিসেবে। আর যেগুলোতে তোমার সি নাই সেগুলোর সাথে কয় অণু পানি, সব 7, 7, 7। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, ঠিক আছে, 7, 7, 7। তাহলে সহজ কৌশলটা হচ্ছে কি এইরকম কৌশল। ওকে, মনে থাকবে। তো এইভাবে তোমরা এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। এরপর দেখো পানি যোজন বিক্রিয়া। তাহলে পানি যোজন মূলত এটা একটা কি সংযোজন বিক্রিয়া, তাই না? তাহলে পানি যোজন বিক্রিয়া মূলত সংযোজন বিক্রিয়ার মতো, তবে সংযোজন বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে, পানি যোজনে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। আর পানিটা কি হয়, পানির অণুটা অণু হিসেবেই তার সাথে কি হয়, জাস্ট যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এরপর আর এক ধরনের বিক্রিয়া আছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া জিনিসটা কি, যে যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। অর্থাৎ মানে পরমাণু সংখ্যা একই আছে, অর্থাৎ যতটি পরমাণু একটা অণুতে ঠিক ততটি পরমাণুই যুক্ত আছে, কিন্তু পরমাণুগুলোর গঠনটা কি ভিন্ন ভিন্ন। পরমাণুগুলোর গঠনটা কি হবে, পরমাণুগুলো নিজেদের সাথে যুক্ত হবে কি ভিন্ন প্যাটার্নে, অর্থাৎ প্যাটার্নটা পরিবর্তন হবে। যেমন উদাহরণ হিসেবে এখানে দিয়েছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এখানে হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানেট এখানে, আর এটা হচ্ছে কি ইউরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়া। তাহলে এইখানে গঠনটা কেমন, এখানে গঠনটা দেখো, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের কত, এখানে নাইট্রোজেন এখানে হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম আয়ন, তোমার এখানে এইটা একটা আয়ন হিসেবে আছে। তোমার এইখানে বিক্রিয়াটা হচ্ছে কেমন, অ্যামোনিয়াম একটা আয়ন আর সায়ানো আর একটা আয়ন, ঠিক আছে। অর্থাৎ এখানে NH4 একটা আয়ন, তার সাথে কি এই সায়ানোমূলক আর একটা আয়ন, অর্থাৎ একটা এটা পজিটিভ আয়ন আর এটা নেগেটিভ আয়ন, এই দুইটা পরস্পরের সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে, NH4। তাহলে এর গঠনটা কেমন, এই মৌলের গঠনটা হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেন
তো আমি যদি তোমাদেরকে এখানেই এঁকে দেখাই, তাহলে নাইট্রোজেন এখানে 5টা হাত, 5টা হাত, ঠিক আছে। তো 5টা হাতের মধ্যে 4টা হাতে কি হয়েছে, 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর একটা হাতে কি হয়েছে, ছায়ানমূলক যুক্ত হয়েছে, একটা হাতে কি হয়েছে, ছায়ানমূলক যুক্ত হয়েছে। এখানে আবার ছায়ানমূলক তৈরি হওয়ার জন্য কি হয়েছে দেখো, এখানে তোমার কার্বনের 4টা হাতের মধ্যে তোমার নাইট্রোজেনের, এইখানে নাইট্রোজেন দেখো তোমার এইরকম 3টে হাত নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, আর 2টা এইরকম, যৌগের গঠনটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তাহলে এখানে যৌগের গঠনটা আরো যদি একটু স্পেসিফিক লিখি, তাহলে গঠনটা, তাহলে নাইট্রোজেনের 5টা হাত এইভাবে মিলছে, এখানে 4টা হাত 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। এইভাবে ওই এইটাই ঠিক আছে, 4টা হাত 4টা হাইড্রোজেনের সাথে একটা কার্বনের সাথে, কার্বনের আবার 4টা হাত মিলেছে কিভাবে, একটা হাত এইদিকে নাইট্রোজেনের সাথে আর 3টে হাত ওই দিকের কার্বনের সাথে, আর নাইট্রোজেনের এই নাইট্রোজেনের বাকি 2টা হাত অক্সিজেনের সাথে ধরছে। তো এইভাবে কি গঠনটা হয়েছে, বুঝতে পারছো, তোমরা এটা লিখে নিতে পারো। আর এখানের গঠনটা কেমন দেখো, এখানকার গঠনটা যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে গঠনটা কিভাবে হয়েছে দেখো, এখানে কার্বন, তো কার্বনের 2 দিকে 2টা হাত, আর এই দিকে একটা হাত দিয়ে সে অক্সিজেনকে ধরছে, 2টা হাত দিয়ে অক্সিজেনকে সে 2টা হাত দিয়ে ধরছে। তো এখানে দেখানো যাচ্ছে না, আমি একটু নিচে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা পাশাপাশি লিখলে বুঝতে পারতাম। তো এইটা মুছে দেই, তো এটা আমি ওইদিকে লিখলাম আর ওটাকে লিখতেছি এইদিকে, যাই হোক। তো তোমরা দেখো, দেখো এখানে কি হয়, এখানে গঠনটা কেমন আমরা যদি দেখি, এখানে কার্বন দেখো মাঝখানে আছে, কার্বনের 4টে হাত, দুই দিকে 2টা অক্সিজেন, একটা 2টা হাত দিয়ে অক্সিজেনকে ধরছে, মানে কার্বনের এই দেখো 2টা হাত, তো এই 2টা হাত দিয়ে এখানে কি ধরছে, সে একটা নাইট্রোজেনকে ধরছে, আর নাইট্রোজেনের এখানে যোজনী আবার কত, 5 না, নাইট্রোজেনের যোজনী এখানে আবার 2 করে, নাইট্রোজেনের যোজনী এখানে কত, 2, এটাতে 5 হইলো, এটাতে কত, 2, তাহলে এন এইচ, মানে 2টা এসকে ধরছে 2, আর এইখানে NH2। তাহলে দেখো এখানেও যতগুলো নাইট্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন আছে, 2টাতেই কি একই পরিমাণ নাইট্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন আছে, কিন্তু গঠনটা কি ভিন্ন, গঠনটা হচ্ছে কি ভিন্ন। তো এইভাবে তোমার এখন ছায়ানো অণুতে, হ্যাঁ এইভাবে তোমার গঠনটা বুঝতে পারছো, তাহলে এটার গঠন কেমন, একই পরিমাণ নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন আছে, এটার গঠন হচ্ছে এইরকম, আর এই জিনিসের গঠন হচ্ছে এইরকম। তাহলে দেখো এইটাকে বলা আছে, তাহলে এই 2টাকে বলা হয় পরস্পরের সমাণু, তাহলে অর্থাৎ পরমাণুর পরিমাণগুলো সেম আছে, পরমাণুর পরিমাণ কি আছে, সেম আছে। এটাকে আমরা কমনলি লিখতে পারি CH4N2O, এই যে দেখো এইটা, তাহলে সব এইরকম, কিন্তু বাট তাদের যে গঠনটা দেখো, এখানে গঠনটা ভিন্ন ভিন্ন। তাহলে আমরা যদি এটাকে একটুখানি ভালো করে লিখতে চাই, তাহলে ওইটার সাথে যদি মিলাই লিখি, এখানে দেখো কত কেমন হয়। এখানে আমরা কি করতে পারি, নাইট্রোজেনের 1 2 3 4টে হাত দিয়ে H4 দিতে পারি, ওকে। তাহলে দেখো এইরকম গঠনটা হচ্ছে কেমন, এইরকম, ওকে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর এখানে একটা ডিফারেন্স দেখো, এখানে 2টা নাইট্রোজেনেরই 5টা করে যোজনী, আর এখানে কিন্তু নাইট্রোজেনের যোজনী কমে গেছে, মানে তার এই গঠনটা চেঞ্জ করার জন্য এটা হয়েছে। এখানে নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, এখানে নাইট্রোজেনের যোজনী 3, আর এখানে কিন্তু নাইট্রোজেনের যোজনী কত, 5 করে, ঠিক আছে। তো একই জিনিস, জাস্ট কি হয়েছে, গঠনটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, যার ফলে 2টা আলাদা পরমাণু তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা অজৈব যৌগ, আর এটা আবার জৈব যৌগ, দেখছো, এটা কি অজৈব, এটা অজৈব যৌগ, আর এটা আবার কি জৈব যৌগ। ইউরিয়া আমরা জানি যে এটা কি হয়, ওই যে আমরা ধান খেতে বা বিভিন্ন ধরনের ফসল খেতে যেটা ব্যবহার করি, ক্ষেত খামারে দেই আমরা, এটা গাছে দেই, তো এই সেই ইউরিয়া, ঠিক আছে। তাহলে এখানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ এই তৈরির যে প্রক্রিয়া, এটা মূলত রসায়নে একটা বিপ্লব ঘটিয়েছিল, যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ এই প্রক্রিয়া উৎপাদন করা, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তোমার এই যে ইউরিয়া তৈরি, ওকে। তো সমাণুটা তোমরা বুঝতে পারছো। আর একটা পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে কি, একটা ছোট্ট পদার্থের অণু আমরা দেখি, প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বড় অণু তৈরি করবে, তখন সেটাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এক্ষেত্রে বৃহৎ আকার অণুটিকে
বৃহদাকার অণুটিকে পলিমার অণু এবং ক্ষুদ্রটিকে মনোমার বলা হয়। যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। 1200 এটিএম চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে বৃহৎ পলিমার অণু পলিথিন তৈরি করে। এদের আমরা পলিথিন ব্যবহার করি আর কি বাজারে কোনো জিনিস নিয়ে আসার জন্য, খরচ করার জন্য পলিথিন, যেটা তোমরা সবাই চেনো পলিথিন বলি, এটা আসলে পলিইথিলিন বা পলিথিন। এই বিক্রিয়ায় ইথিলিন পলিমারকরণ বিক্রিয়া, ইথিলিনের বিক্রিয়া হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এখানে ইথিলিন হচ্ছে মনোমার এবং পলিইথিলিন হচ্ছে পলিথিন বা পলিইথিলিন, এটা হচ্ছে পলিমার। এখানে এন দ্বারা ইথিলিনের অসংখ্য অণুকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কিভাবে হয় দেখো, ইথিলিন জিনিসটা হচ্ছে এরকম, এখানে তোমার কার্বনের মধ্যে দুইটা বন্ধন থাকে আর এখানে দুইটা হাইড্রোজেনের মধ্যে কি থাকে, বন্ধন থাকে। এইরকম করে কার্বনের 4টা হাত আর দুইটা হাইড্রোজেনের একটা হাত, এইভাবে পূরণ হয়ে যায়। দুইটা কার্বনের দেখো 4টা হাত। তো এটাকে যখন এইরকম যখন অসংখ্য অণু, এখানে কি হয় এন সংখ্যক অণু যখন থাকে এবং এখানে যখন এই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1200 এটিএম চাপ এবং অক্সিজেন প্রভাবক যখন দেওয়া হয়, তখন এটা কি হয়, এই ডাবল বন্ডটা ভেঙে যায়। কি হয়, এই যে ও কার্বন এবং কার্বনের মধ্যে যে ডাবল বন্ড, এই বন্ডটা ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়, কি হয় দেখো, এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন থাকে আর এখানে যে ডাবল বন্ড আছে এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি করে, এখানে আর একটা, এখানে পাশে গিয়ে মনে করো যদি আমরা আর একটা লিখি, মানে এইভাবে লিখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এইখানে পাশে পাশে না লিখে যদি আমরা উপরে লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। H2, এখানে H2 লিখলাম, ঠিক আছে, পাশেরটা মুছে দিলাম। তাহলে এখানে কি হবে, এই বন্ধনটা, এই যে এখানে আরেকটা আছে, তাহলে এরও এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, এই বন্ধন এই বন্ধন তৈরি হবে। তাহলে এর এই বন্ধনটা কি, এই যে এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম তাহলে আরো যদি থাকে তাহলে পাশেটা আরো যুক্ত হবে, এই পাশে যুক্ত হবে, দুই পাশে এন সংখ্যক কি, এরকম এন সংখ্যক পরমাণু ইথিলিন কি হবে, নিজেদের সাথে যুক্ত হইতেই থাকবে। অর্থাৎ এটা কার্বনের মধ্যে যে দুই বন্ধনটা আছে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুই পাশে অসংখ্য এরকম চেইন তৈরি হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, একটা চেইন তৈরি হবে। এটাকে বলা হচ্ছে পলিমারকরণ। আমরা যে পলিথিন ব্যবহার করি বা প্লাস্টিক ব্যবহার করি, এগুলো সব কিন্তু এরকম পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহার হয়। তাহলে এটার নাম হচ্ছে, এইটা হচ্ছে মনোমার, আর এইখানে যে এন সংখ্যক যুক্ত হইলো সেটাকে বলা হচ্ছে পলিমার। ওকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া এখানে দেখলাম। তো এরপরে হচ্ছে বাস্তব জীবনে কিছু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এবং অনুশীলনের যে অঙ্ক, এগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আজকে অলরেডি ক্লাস অনেক সময় হয়ে গেছে, তো পরের ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।